অলরাইট, আমরা আমাদের অফিসিয়ালি লাস্ট সেশনে চলে আসছি। এরপরও আমরা থাকবো পরীক্ষার দিন পর্যন্ত, বাট তখন হবে হচ্ছে অন্য আলোচনা, পড়াশোনা কার কি অবস্থা, হ্যাঁ, বা একটু লেখাইলাম সেসব বিষয় থাকবে। তো এখানে একটা লাইন লেখা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, টিচার্স ক্যান ওপেন দ্য ডোর বাট ইউ মাস্ট এন্টার ইট ইয়োরসেলফ। সো এতদিন যা আপনাদেরকে পড়ানো হয়েছে সেটা আপনাকেই পড়ে আপনার সেই কাঙ্ক্ষিত বন্দরে আপনাকেই পৌঁছাইতে হবে, কষ্টটা আপনাকেই করতে হবে, ঠিক আছে? এবং মনে রাখবেন, বিফোর এনিথিং এলস প্রিপারেশন ইজ দি কি টু সাকসেস। এই কথাটা মনের মধ্যে ধারণ করবেন, এবং ইনশাল্লাহ সামনে যে সময় আছে সেই সময়ের মধ্যে দিয়েই আমরা আমাদের প্রিপারেশনটা পারফেক্টলি শেষ করে আমরা পরীক্ষার হলে যেতে পারবো। কারণ এই মুহূর্তে আমাদের হচ্ছে গতিবেগ ঘন্টায় 500 কিলোমিটার, 1000 কিলোমিটার যাবে, ঠিক আছে? অন্য সময় আমরা যা পারতাম না সেই অসম্ভব কাজটুকু আমরা এখন করতে পারবো ইনশাল্লাহ। সো কোনো রকম নেগেটিভ থটে না থেকে এক একটা বিষয় ধরতে হবে, রাত দিন পড়তে হবে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো আমরা অলরেডি কিন্তু জানি, এই সিলেবাস নিয়ে আমি আলোচনা করব না, বাট আরেকবার রিকল করাচ্ছি যে আমাদের 4 ঘন্টার পরীক্ষা। এই 4 ঘন্টায় পরীক্ষা আমাদের গ্রুপ এ তে থাকবে সিপিসি এবং এসআর অ্যাক্ট, ঠিক আছে? সিপিসি এবং এসআর অ্যাক্ট খেয়াল রাখবেন, ওকে? আর তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 30 মার্কের আসবে, দুটো কোশ্চেন থাকবে। আপনি সিপিসি থেকে একটা আনসার করতে পারবেন, এসআর অ্যাক্ট থেকেও একটা আনসার করতে পারবেন ইচ্ছা, অথবা সিপিসি থেকেও দুটো আনসার করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এরপরে এইখানে বলা আছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর থেকে দুটো আসবে, ঠিক আছে? দুটো আসবে। আর পেনাল কোড থেকেও দুটো আসবে। বাকি সবগুলোতে দুইটা করে আসবে, একটা একটা করে লিখতে হবে। আর প্রফেশনাল কন্ডাক্ট থেকে আমাদের 10 মার্ক থাকবে, এটা মাথায় রাখবেন। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আপনার হচ্ছে 4 ঘন্টা সময় 240 মিনিট ভাগ করে ফেলবেন, এবং আপনার এরকম না যে 60টা প্রশ্ন আনসার করতে হবে। আপনারা বাই দিস টাইম জেনে গেছেন যে আপনাদের অসংখ্য প্রশ্ন আনসার করতে হতে পারে। অর্থাৎ এমন থাকবে যে আপনার প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেই কি থাকবে, লেস থাকবে, অর্থাৎ ট্যাগ করা থাকবে, আরো এরকম থাকবে। 1 নম্বরে দেখা যায় এ বি এরকম থাকবে, এমনকি সি পর্যন্ত থাকতে পারে। তবে যেটাই থাকুক, এখনকে যেই প্রশ্ন করে আর যেই স্টাইলে আনসার করতে যথেষ্ট সময় পাওয়া যাবে। কথা কি বোঝা গেল? এই যে বিষয়টা হচ্ছে, আহ আমরা জেনে নিলাম তাহলে। এটা তার মানে আমার সেভারাল কোশ্চেন থাকতে পারে। আরো একটা বিষয় মনে রাখবেন, যদি সেভারাল পার্ট থাকে একটা কোশ্চেনের, আপনি ধরেন অনেক জানেন, অনেক সুন্দর জানেন, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, আপনি কি সুন্দর করে ঘন্টার পর ঘন্টা ব্যাপী লিখবেন, নাকি শর্ট শর্ট করে মেন কথা বলে বের হয়ে যাবেন? বুদ্ধিমানরা কি করবে বলেন তো? খাতায় কিন্তু সুন্দর লিখতে হবে অবশ্যই, কিন্তু সময়ের মধ্যে সব শেষ করাটা ইম্পর্টেন্ট, নাকি 5টা কোশ্চেন আউটস্ট্যান্ডিং লেখাটা প্রয়োজন? মনে রাখবেন, 5টা কোশ্চেন আউটস্ট্যান্ডিং লেখার থেকে 7টা টপিকেরই প্রশ্ন এ টু জেড লিখে আসাটা জরুরি। তাতে পাশের সম্ভাবনা 100%। আর যদি 5টা কোশ্চেন আউটস্ট্যান্ডিং করেন, আপনার ফেলের সম্ভাবনা 100%। যখনই মনে হবে এই সিদ্ধান্তটা ইনস্ট্যান্ট পরীক্ষার হলে নিতে হবে। যেমন একজন ব্যাটসম্যান ওই ফিল্ডে বসে অনেক সময় হিসাব করে ফেলে না, যে আমি এই বলে এই সামনের ওভারে এইভাবে মারবো, মেরে রান তুলবো। ঠিক আপনাকে হলে বসে ডিসাইড করতে হবে প্রশ্ন প্যাটার্ন দেখে। এটা আমি এখানে বলতে পারবো না। প্রশ্ন যদি দেখেন অসংখ্য প্রশ্ন আসছে এবং ছোট ছোট অনেকগুলো পার্ট আছে, সাথে সাথেই আপনি আমার কথাটা মনে রাখবেন যে ভাইয়া বলছে এই সব ক্ষেত্রে সুন্দর করে ঘন্টার পর ঘন্টা পেজ ব্যাপী লেখার প্রয়োজন নেই, শর্ট করে করে মেন থিম লিখে লিখে ছেড়ে দিবেন। অথবা দেখা যায় একবারে ঢালোয়া কোশ্চেন দিয়েছে, এভিডেন্সে বললো যে বার্ডেন অফ প্রুফ সংক্রান্ত বিধানগুলো আলোচনা করেন, 101 থেকে শুরু করে একেবারে 114 পর্যন্ত লিখতে হবে। তো আপনি তখন কি করবেন? আপনি তখন সামারি করে করে লিখবেন, মেন কথা, মেন কথা, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? মেন কথা লিখতে হবে, মনে থাকবে এইগুলাই আর কি। বা বললো যে আহ কি বলে জেনারেল এক্সেপশন গুলো লেখেন, মেন কথা। বা যদি বলে কালপাবল হোমিসাইড সংক্রান্ত বিধানগুলো আলোচনা করেন, মেন কথা, সোজা হিসাব। বা চুরির শাস্তি সংক্রান্ত বিধানগুলো লেখেন, যা চুরির কথা লিখবেন আর শাস্তি লিখবেন, গট গট গট, কাহিনী শেষ। ওকে, ওকে। এবার প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন থাকে যে আহ ইংলিশে লিখবেন না বাংলা লিখবেন, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ? আমরা এটা দাম। এবার আমাদের এমনিতে একটা কোয়েশ্চেনের টাইম পাবো আমরা 34 মিনিট করে। তো তারপরে আমাদের সময় বেশি লাগবে কেন? কারণ আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন আনসার করতে কিন্তু অনেক টাইম কনজিউম করবে। এছাড়াও আমাদের 15 মিনিট সময় চলে যাবে প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাখ্যা করতে, কারণ প্রবলেম কোয়েশ্চেন থাকবে, সেগুলো দেখতে হবে, বুঝবো না। আর অন্তত রিটেনের কোয়েশ্চেন
2-3 বার পড়বেন। পিলির কোশ্চেনে কি বলতাম, একবার পড়বেন। কোশ্চেন ভালো মতো পড়ে দরকার পড়লে যদি 34 মিনিটের মধ্যে 10 মিনিট ওই আপনি একটা কোশ্চেন পড়েন, কিচ্ছু হবে না। ওই 34 মিনিটের মধ্যে 24 মিনিটে কোশ্চেন আনসার করবে। কথা কি বোঝা গেল? ওই 34 মিনিটের মধ্যে দরকার পড়লে 24 মিনিট, কিন্তু হুট করে পড়ে ভুল করে একেবারে 20 মিনিট লেখার পরে কারো কারো দেখবেন পরীক্ষার হলে কম করে হলে 20% স্টুডেন্ট ফেল করবে এই কারণে। অর্থাৎ হুট করে অনেক দূর লেখার পরে মনে পড়ে হাই হাই কি করলাম, হয় নাই। এবং এরকম কাটাকাটির কিন্তু একটা শানে নজুল আছে, যেটা আমি একটু পরে বলবো। আপনারা কি আমার কথা বুঝেছেন? পিলিতে আমি কি বলতাম, ওয়ান কোয়েশ্চেন ওয়ান অ্যাটেম্প। রিটেন আমি কি বলতেছি, কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই কি করতে হবে, অন্তত কয়েকবার দেখবেন। ঠিক আছে, কয়েকবার দেখবেন, কয়েকবার। আপনি শিওর যে এইটাই উত্তর, তবুও কি করবেন, আবার একটু দেখবেন, দেখে একেবারে সুনিশ্চিত হয়ে তারপরে কি করবেন, ওটা ইগনোর করবেন। ওকে, দ্যাটস ইট। ওকে, নেক্সট নেক্সট খেয়াল করে দেখেন। এরপরে আপনি টাইম বাঁচাবেন কিভাবে? ঠিক আছে, টাইম বাঁচাবেন কিভাবে, যে 1, 2, 3 নাম্বার প্রশ্নটা খুব ভালো করে লিখবেন, যেই সেটেরটা পারেন, যেই গ্রুপেরটা পারেন সেটা খুব সুন্দর করে লিখবেন। প্রথমে ওই গ্রুপের নামটা লিখতে পারেন, যে গ্রুপ এ বা বি যেটা আছে, বা ক বা খ, গ্রুপটা লিখবেন। গ্রুপটা লিখে তারপরে ওই গ্রুপে যেই নাম্বারটা সেই নাম্বারটা দেবেন, বা 3 নাম্বারটা দেবেন। অর্থাৎ সুন্দর করে লিখবেন, যাতে করে টিচার বুঝতে পারে আপনি কোন গ্রুপের প্রশ্ন উত্তর দিয়েছেন। টিচারকে খাতায় সবসময় সহযোগিতা করবেন। টিচারকে আপনি খাতায় কি করবেন, সহযোগিতা করবেন অলওয়েজ। আপনার খাতা হবে টিচার ফ্রেন্ডলি। টিচার যেন আপনার খাতা দেখে বুঝতে পারে যে কোন বিষয়টা আমার দেখতে হবে, আপনি নিজেই ওটা বের করে করে দিয়েছেন, সেজন্য এটা বুঝতে পারে। ওকে, টিচারকে যত সর্বাত্মক হেল্প করবেন। এবার আসেন, সময় বাঁচাবেন কিভাবে। 4-5 নাম্বার কোয়েশ্চেন এভারেজ লিখবেন, আবার লাস্টের দুটো কোয়েশ্চেন খুব ভালো করে লিখবেন। লোভ সামলাবেন এইখানে। অনেক লিখতে মন চাবে, আপনারা বলতেছেন না যে কিছুই মনে পড়তেছে না, বিশ্বাস করেন পরীক্ষার হলে গিয়ে এত কিছু মনে পড়বে যে আপনি লেখা কমপ্লিটই করতে পারবেন। তাহলে এইখানে লোভ সামলাবেন। এছাড়াও মনে রাখবেন, কিছু কিছু প্রশ্ন থাকবেই, অ্যাটলিস্ট 3টা সেটের কোশ্চেন থাকবেই, যেখানে আপনি 2 পেজ 1.5 পেজের লেখার বেশি কিছু পাবেন না। সো ওই জায়গাগুলোতে আপনার টাইম বাঁচাবে, টাইম বাঁচায় সামনে এগিয়ে যাবেন। ওকে, দ্যাটস ইট। এইভাবে টাইম ম্যানেজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি শুধু এই থিওরিটা মনে রাখবেন। ওকে, কত পেজ লেখার প্রয়োজন, কত নাম্বারের জন্য কতটুকু লিখবেন, যদি নাম্বার ভাগ করে দেওয়া না থাকে তাহলে কিভাবে হিসাব করবেন, নাম্বার ভাগ করে দেওয়া থাকে, যদি না থাকে প্রশ্ন দেখলেই বোঝা যায়। আর সব থেকে বড় ব্যাপার কি, কত পেজ লিখলাম তার থেকে ইম্পর্টেন্সে ভ্যালুয়েবল ইনফরমেশন কতটুকু দিলাম উইথ রেফারেন্সে। রেফারেন্স ছাড়া কিন্তু আপনার কি হবে না, নাম্বার কিন্তু বেশি ক্যারি করবেন। আর রেফারেন্স বলতে এখানে বোঝাচ্ছে সেকশন রেফারেন্স। ঠিক আছে, সেকশন রেফারেন্স, কথা মনে থাকবে। আপনি অনেক সময় সাবসেকশন টেকশন ভুলে যাবেন, তা ভুলে যান, কোনো সমস্যা নেই। শুধু প্রবলেম কোশ্চেনের ক্ষেত্রে সাবসেকশন দিতে পারলে ভালো। আর যদি কোনো কারণে ভুলে যান, কোনো অসুবিধা নেই, অন্তত মেন সেকশনটা মেনশন করবেন। ওকে, তাহলে রেফারেন্স মাস্ট। আর স্বাভাবিকভাবে যখন আপনি 60টি কোশ্চেন আনসার করবেন না, তখন ওই 60টা কোশ্চেনের বিভিন্ন বিষয়গুলো আনসার করতে করতে দেখবেন আলটিমেট আপনার 25 থেকে 30 পেজ এমনিতেই লেখা হয়ে যাবে। এটা আপনি নিজেও টের পাবেন না। ঠিক আছে, এটা আপনি নিজেও টের পাবেন না। ওকে, নেক্সট। আমি হচ্ছে চ্যাট বক্সটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ। কারণ এই যাদের সমস্যা না এরাই কিন্তু বেশি কমেন্ট করবে, কারণ এরাই গিয়ে কিন্তু পরীক্ষার হলে ভুলটা করবে, এবং এদের জন্যই কিন্তু এত কথা বলবো, কিন্তু এরা গিয়েই ভুলটা করবে। সো চ্যাট বক্সটা বন্ধ করে দিয়েছি, কারণ এদের আসলে বুঝ শক্তি কম তো। এবার খেয়াল করে দেন খাতার মার্জিন। দেখেন এখানে আমি একটা কথা বলেছি, ডু নট ফোল্ড ইট, কিন্তু আমি ড্রাফটিং এ বলছিলাম যে হালকা করে, আমি কিন্তু একটা কথা বলছিলাম হালকা করে ভাঁজ করবেন। আর ইউজ পেন্সিল ফর মার্জিন, মার্জিনের জন্য পেন্সিল ব্যবহার করতে পারেন। এখন খাতা ভাঁজ করে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমারও আছে, কিন্তু লেখা থাকে ডু নট ফোল্ড ইট। হাইকোর্টেও লেখা থাকে, জজ কোর্টেও লেখা থাকে। বিষয়টা কোথায় সমস্যা হয় জানেন, এমন ভাবে ফোল্ডেড করলেন যে খাতাটা বোঝা যাচ্ছে বাইরে থেকে নিয়ে আসছেন মনে হয়। এই কারণে বলে দেয় কিন্তু, কারণ এটা নকলের একটা বিষয় আছে এখানে। আরো একটা বিষয় আছে, এইখানে খাতা যারা দেখে তাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওই খাতা বললো বাদ দিয়ে দেখতে পারবেন তিনি। এখন দেখেন কোন স্যার কেমন হবে এটা কিন্তু বলা যায় না। খাতা ভেঙে টেঙে মুচড়াই দুসরাই কুচড়াই ফেলেছেন, কোন স্যার কেমন হবে এটা আসলে
বলা যায় না, কারণ ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোন স্যার এটাকে ইগনোর করে, কোন স্যার এটাকে ইগনোর করলো না। তাহলে কি করা উচিত বলেন তো? আপনি যদি কোনো কারণে সময়ের কারণে না পারেন, আমি যেটা করেছিলাম হালকা করে ভাঁজ, মানে ওটা আমার লিখতে লিখতে ভাঁজ কমপ্লিট শেষ হয়ে যায়, মানে ভাঁজ ওইটা এমনিতে চলে যায়। কিন্তু একেবারে নক মেরে কেন মেরে, হ্যাঁ অনেকে দেখায় এরকম, সো একেবারে এইসব করা যাবে না। মনে থাকবে এই কথাটা। শোনেন, পরীক্ষায় শুধু লিখেই অনেকে আপনারা বলেন না যে স্যার এত ভালো লিখলাম আমার কেন ফেল হলো, আমি আজ অবধি বুঝলাম না। নানান কারণে এই পরীক্ষায় ফেল হয়। আপনার কোনো কারণ নেই যে ভাবার, এইটা কারণ নেই যে শুধুমাত্র লিখে আসলেই পাশ করবেন, কারণ যখন আপনার বাদ দিতে চাইবে তখন নানান ওসিলায় বাদ দেওয়া হয়। কথা বোঝা গেল? মনে থাকবে এই কথাটা। তাই কষ্ট হলো শুরুতেই পেন্সিল দিয়ে, আর শুনেন প্রথমে খাতা দিয়ে দেয়, অনেক সময় থাকে, এবং টাইমলি হলে প্রবেশ করবেন। আর কোনো কারণে যদি মার্জিন নাও দিতে পারেন তখন হালকা করে ভাঁজ করবেন, কারণ একদম ভাঁজ ছাড়া আপনি লিখতে পারবেন না। তো এই কারণে বলবো যে আগে আগে যাবেন, পেন্সিলটা নিয়ে রাখবেন এবং একদম বড় স্কেল রাখবেন সাথে, যাতে ফটাফট প্রথম পেজটা মার্ক করে ফেলবেন। এরপরে লুজ শিট লাগলে ওগুলো তার মার্জিন টার্জিন টানবেন না, সময় নেই, তখন আর সময় পাবেন না। আমার কথা বুঝেছেন তো? রাইট? আপনারা কেউ রেসপন্স করতে পারবেন না আপাতত এরকম থাকলে। দেন নেক্সট, এবার দেখেন খাতা কতটুকু কোথায় ভাঙবেন। এটা মনে করেন পুরাটা আপনার খাতা, হ্যাঁ, ওই যে উপরে 3 ইঞ্চি, লেফটে 2 ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চি। এখন এটা ভাঙার পরে খাতাটা অনেকটা ছোট হয়ে যাবে, তা হোক, সেটা আপনার চিন্তা করার দরকার নেই, খাতা এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। খাতা এমনিতেই অনেক বড়, আপনাদের প্র্যাকটিস খাতা থাকার কথা, আমাদের খাতা অনেকেই নিয়েছেন। সো এই প্র্যাকটিস খাতাতেও কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে আপনি এটা ওই ওরকম বড় খাতা পাবেন আপনি, হ্যাঁ। তাহলে উপরে 3 ইঞ্চি 2 ইঞ্চি করে আপনি দাগ টেনে নিবেন, কারণ এই পাশে মার্কিং এর জন্য বা খাতাটা, এটা হচ্ছে কোড প্র্যাকটিসের একটা প্যাটার্ন, এই জন্য আপনার খাতাতেও এইভাবেই প্যাটার্নটা ফলো করা হয়ে থাকে। তাহলে এটা নিয়ে আর কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। আর ডাইনে কিছুই লাগবে না, ডাইনে কোনো ভাঙাভাঙি করতে হবে না। ওকে, লাইন পার পেজ দেখেন, অনেকেই আমরা এটা অবহেলা করতে পারি, আপনি করতে পারেন, বাট এটা একটা ইনস্ট্রাকশন থাকে কত পেজ লিখতে হবে, পেজের প্রত্যেক পেজে কত, মানে খাতাটা হবে কি, আপনি অনেকে হচ্ছে একেবারে টাইট করে করে লেখেন, মানে এক পেজের মধ্যে গাদাগাদি করে লিখবেন না। আবার কাকের ঠ্যাং বকের ঠ্যাং করে লিখলেও চলবে না, কিন্তু একটা স্বাভাবিক লিখবেন। তাহলে কি পেজ নাম্বার গুনবেন বসে বসে? না, গোনা লাগে না, এটা একটা এভারেজ। এভারেজ মনে থাকবে, এটা এরকম হাই হাই 18 লাইন লিখতে হবে গুনতে হবে না, এটা এরকম কিছু নেই। এবং উভয় পাশে লিখতে হবে, উস্তাদি করে এক পাশ লিখে আসবেন না। আপনার ড্রাফটিং হোক আর যাই হোক, উভয় পেজ লিখবেন, ঠিক আছে? আর ড্রাফটিং এর ক্ষেত্রে একটা কথা বলতে পারি, যে মনে করেন যে এরকম হলো আপনার, সো একটা কোশ্চেন লিখতে লিখতে আপনি এইখানে চলে আসছেন, মনে করেন পেজের মাঝে চলে আসছেন, তাহলে আপনি পরবর্তী প্রশ্নটা কি করতে পারেন, এখানে লিখতে পারেন যে আহ, ধরেন 3 নাম্বার প্রশ্ন, 3-এর ক নং প্রশ্নের উত্তর, এভাবে লিখে একটা আন্ডারলাইন করে আপনি পরের পৃষ্ঠায় চলে যেতে পারেন, এরকম করতে পারেন। অথবা লিখে দিতে পারেন যে অপর পৃষ্ঠায়, এরকম লিখতে পারেন, মানে যখন বেশি গ্যাপ থাকবে। বেশি গ্যাপ না থাকলে ওইসব কিছুই লেখার দরকার নেই, বোঝা যাবে। অথবা এখানে হেডিং দিতে পারেন ড্রাফটিং, লিখে দিলেও ওনার স্যার বুঝবে যে পরের পেজে ড্রাফট লিখেছেন, ঠিক আছে? এইটুকু লিখে পরের পেজে চলে গেল, স্যাররা বুঝবে, স্যাররা এই সব জিনিস হ্যান্ডেল করে জানেন, সমস্যা নেই। কতটুকু গ্যাপ থাকলে অপর পেজে থেকে আবার শুরু করবেন। দেখেন অনেকেই করে কি, দেখা যায় ড্রাফটিং লিখবে কিন্তু আপনার লেখাটা এইখানে শেষ হয়েছে একেবারে উপরে, বা 2-3 লাইন লিখেছেন আবার ওই পেজে চলে যায়, না, এটা করবেন না। অর্থাৎ আপনি যদি মিডিল বরাবর চলে আসেন বা একটু মনে হচ্ছে যে বেশি চলে আসছে, তখন অপর পেজে যাবেন। আবার অনেকে কি করে, এইরকম গ্যাপ রেখে রেখে প্রত্যেক পেজ ওভার করে আরেক পেজে চলে যায়, এটা করা যাবে না। শুনেন, এগুলো ইমপ্রেশন নষ্ট হয়, টিচার বুঝে যে এই মানুষটা আসলে খাতা নষ্ট করে, হ্যাঁ, আপনার প্রতি নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। একদম নিচের দিকে চলে আসলে আবার শুরু করবেন না, মোটামুটি মিডিলের পরে চলে গেছেন, অর্ধেকের বেশি চলে গেছেন, তখন আপনি পরের পেজে যাবেন। একদম চিপা থেকে আবার হচ্ছে প্রশ্ন নাম্বার দেবেন না। ক্লিয়ার? প্রতি প্রশ্নের উত্তরের শেষে এন্ডিং মার্ক দেবেন না। অনেকে আছে প্রত্যেক প্রশ্ন শেষে কি করে, এরকম এন্ডিং মার্ক দেয়, হ্যাঁ, এক একটা শেষ করে আর কি করে এরকম এন্ডিং মার্ক দেয়, এরকম এন্ডিং মার্ক দেয়, এটা করবেন না। একেবারে খাতা শেষ হয়ে যাবে তারপরে দিতে পারেন। এই দেখেন, ড্রাফটিং কোন পেজ থেকে লিখবেন অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে? আর কোয়েশ্চেন আনসার করার সময় এরকম এলোমেলো করবেন না, গ্রুপ লিখবেন, কোয়েশ্চেন নাম্বার লিখবেন, এ বি সি যেটা হবে সেটা লিখবেন, মানে ক খ যেটা হবে, কোনোটি এলোমেলো করে উত্তর দেবেন না। অর্থাৎ আপনি কেমন করতে পারবেন জানেন, আপনি ধরেন গ্রুপ এ তে 1 নাম্বারের ক খ লিখতে পারবেন, আবার আপনি চাইলে গ্রুপ বি তে গিয়ে
2 নাম্বার প্রশ্ন উত্তর করতে পারবেন। আবার গ্রুপ সি তে গিয়ে 3 নাম্বার প্রশ্ন, ধরেন হচ্ছে আপনি গ্রুপ বি তে তো 3 আসবে, গ্রুপ সি তে গিয়ে 5 নাম্বার কোশ্চেন উত্তর করলেন, আবার গ্রুপ ডি তে গিয়ে চলে গেলেন, ফাইন, কোনো সমস্যা নেই। এরপরে আবার গ্রুপ এ তে বাকি প্রশ্ন উত্তর করলেন গ্রুপ এ লিখে, বাকি যে 2 নাম্বার বা যেটা বাকি আছে সেটা লিখবেন, এটা কোনো সমস্যা না। বাট বাট আপনি এইটা করতে পারবেন না যে গ্রুপ এ তে লিখলেন 1 এর ক, এরপরে আর লিখলেন না, খ না লিখে আবার অন্যদিকে লিখে এসে আবার গ্রুপ এ লিখে 1 এর গ লিখলেন। দেখেন ভাই, এটা কিন্তু একটা প্রশ্নেরই পার্ট, সো ভুলেও এই কাজটা করলে নাম্বার পাবেন না। এই কাজ করলে কি হবে, নাম্বার পাবেন না। ওকে, তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। মনে থাকবে, আপনি পূর্ণাঙ্গ কোশ্চেন একটা লিখে অন্য গ্রুপে চলে যেতে পারবেন, অথবা গ্রুপ এ না লিখে সরাসরি গ্রুপ ইউ লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোন একটা প্রশ্ন শুরু হলে সেটা কি করবেন না, সেটা শেষ না করে যাইতে পারবে না। ক খ গ আবার এরকমও লিখতে পারবে না যে বি অংশ ভালো পারি, বি আগে লিখবো, এ অংশ খারাপ পারি, এ পরে লিখবো, তাও হবে না। এইটা অন্তত সিকোয়েন্স মেনটেন করতে হবে, যখন একে লিখবেন একে সিকোয়েন্স মেনটেন করবেন, এইটুকু। কিন্তু 2 নাম্বার লেখার সময়, 5 নাম্বার লেখার সময় আপনি অন্য কোনো কোথাও যেতে পারবেন। এইটুকু কি আপনারা বুঝেছেন? এটা অনেকে বুঝতে চায় না বা বুঝতে পারেন না। আপনারা কি বুঝেছেন? আমি চ্যাট বক্স ওপেন করে দিছি। এটুকুই আপনারা বুঝেছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, আপনি ছোট ছোট অবহেলা এবং পরীক্ষায় ফেল হয়, স্টুডেন্ট এসে বলে ভাই খাতা ভরে লিখে আসছি, এত লিখে আসছি, আমার কেন ফেল হলো? ঠিক আছে, আর লজ্জা দিয়েন না, এটাও আবার আর একবার বলতে হয়, আর লজ্জা দিয়েন না। ঠিক আছে, আপনাদের আসলে অভ্যাসই খারাপ হয়ে গেছে, এটাও বলে আর একবার বলা লাগে। সো বললাম যে 1 এর ক খ থাকলে 1 এর ক খ পূর্ণাঙ্গ লিখতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে পারবেন। কিন্তু আপনি মনে করেন এই প্রশ্নটা লেখার পরে অন্য একটা লিখবেন, ওকে ফাইন, আপনি 3 নাম্বার প্রশ্ন শুরু করতে পারবেন, 7 নাম্বার প্রশ্ন শুরু করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 1 এর ক লিখে আবার 7 8 লিখে এসে আবার 1 এর খ লিখতেছেন, হবে না, হবে না, মাইনাস। আবার আপনি কি করতেছেন, 1 এর খ আগে লিখে পরে ক লিখতেছেন, এরকম হবে না। যখন যেটা শুরু করবেন সেটা সিকোয়েন্স মেনটেন করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 1 এর ক পারি, খ পারি না, তাহলে কি করবেন? তাহলে তো কোনো সমস্যা না, অথবা খটাই পারি, কটা পারি না, তাও লিখবেন, তাও লিখবেন, সমস্যা নেই। কিন্তু আপনি অন্য জায়গায় এসে আবার লিখবেন না। তবে যদি ভুলে যান কি করবেন? ঠিক আছে, যদি ভুলে যান তাহলে কি করবেন বলেন তো? আচ্ছা, আপনি ধরুন ভুলে গেছেন, এটা নিয়ম, ক খ লেখার এটাই নিয়ম, কিন্তু আপনি ভুলে গেছেন, ভাই আমার তো লিখে আসতে হবে, তো আপনি তখন কি লিখে আসবেন না? তখন লিখে আসবেন। ঠিক আছে, তখন কি করবেন? তখন লিখে আসবেন। ঠিক আছে, না না, প্রত্যেক পেজেই অপর পৃষ্ঠা দ্রব্য লিখবেন কি জন্য? যদি কোনো কারণে একটা পেজ অনেক গ্যাপ পড়ে যায়, লিখতে লিখতে কি হয়ে যায়, গ্যাপ পড়ে যায়, ভুলে হয় কি, আপনার অনেক সময় এই কাজটা হয়ে যাবে যে প্রথম পৃষ্ঠা লিখেছে, দ্বিতীয় পেজে যেতে তৃতীয় পেজে চলে গেছেন, মাঝখানে পেজে গ্যাপ চলে গেছে, টের পান নাই, পরে খুঁজে বের করেছেন, তখন কি করবেন বলেন তো? তখন আপনি লিখে দিতে পারেন যে অপর পৃষ্ঠায়, কাটবেন না কিন্তু, এক টান দিয়ে কাটবেন না কিন্তু, তখন লিখতে পারেন যে অপর পৃষ্ঠায় বা পিটিও যেটা লেখেন, কিন্তু প্রত্যেক পেজে পেজে কি এটা লিখতে হয়? ঠিক আছে, এটা। আর আপনি এই কারণে প্রশ্ন সিলেকশন করতে হবে কোনটা, একদম বেস্ট সিলেকশনে যাইতে হবে, মনে থাকবে। এই কারণে ক খ যেটা পারেন, যেটা প্রথমে পারবেন ওইটা একবারে বেস্ট সিলেকশনে যাবেন, সবসময় প্রশ্ন বেস্ট সিলেকশনে যাবেন। কারণ আল্লাহর রহমতে 60টা টপিকে অবশ্যই বেস্ট সিলেকশন আপনার থাকবে, অন্তত 5টা তো এটার কোনো ঝামেলা থাকবে না, যেটা ঝামেলা ওটা সবার পরে লিখবেন, এমনিতেই আপনার জায়গা থেকে যাবে তখন। আর মনে রাখবেন, পরে গিয়ে এমনিতেই মনে পড়ে, কিন্তু প্রথমে কিন্তু মনে পড়তে চায় না। এমনকি মনে করেন কোশ্চেন খুব টাফ হয়েছে, তার মধ্যে একটা সহজ কোশ্চেন পাবেন, ওইটা আগে লিখবেন। ঠিক আছে, আবার বন্ধ করে দিচ্ছি, কারণ এই যে হতাশা পার্টি শুরু করে দিয়েছে যে এখান থেকে লিখতে হবে, ওইটা কোন সময় আর কি, হ্যাঁ, আবার বন্ধ করে দিলাম। ঠিক আছে, আবার বন্ধ করে দিয়েছি। মানে মানুষ যে, আপনাদের ম্যাচুরিটি লেভেল দেখে আমার খুবই দুঃখ হয় আর কি। যাই হোক, একজন স্যার আপনার এইগুলো বলতেছে, এত কিছু বলতেছে, সে কোথা থেকে শুরু করতে হবে কি হতে বলবে না? বলবে। এরাই কিন্তু ভুল করে আসবে, এরাই ফেল করবে। তাহলে দেখেন, এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। তো যেটা শুরু করবেন, বেস্ট যেটা পারবেন সেটা শুরু করবেন, যেটা পারবেন না সেটা পরে। আর আরেকটা ছোট ছোট চালাকি করবেন। ছোট চালাকিটা কি? ছোট্ট একটা চালাকি যেটা আমি করতাম, বা আমি সাধারণত যদি ভবিষ্যতে কোনোদিন কোনো পরীক্ষা দিই করি, করি কি, যে ধরেন 1 এর ক লিখলাম, লেখার পরে অন্তত মানে একটা মিনিমাম গ্যাপ, যেই গ্যাপটা দেখতে খারাপ লাগে না, দৃষ্টিকটু লাগে না, ফলে কোনো কারণে যদি
আমি কোন একটা লাইন লিখতে ভুলে যাই, তাহলে অন্তত সেখানে সেই লাইনটা অন্তত মানে লিখতে পারি যেন। এটা খুবই ছোট্ট গ্যাপ, যাতে 5-6 লাইন লেখা যায়, এরকম কিছু একটা পলিসি থাকে মাথার মধ্যে। যদি মনে হয় যে পরে বলে, এই জন্য প্রত্যেক প্রশ্ন লেখার পরে আপনি এরকম 3-4 লাইন বা 5 লাইন হঠাৎ করে মনে পড়ে যে ওই কোয়েশ্চেন রিলেটেড, তখন যেন সেখানে ইনপুট করতে পারেন। সেরকমও আপনি চাইলে কি করতে পারবেন, ইনপুট মানে একটু চালাকি করতে পারবেন। আর মার্জিনের উপরে লেখা যাবে না, মার্জিনের বাইরেও লেখা যাবে না কিন্তু, সেটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, গেল। এই পর্যন্ত ক্লিয়ার? বলেন, আমি একটা একটা করে ক্লিয়ার করব। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? চ্যাট বক্স আবার ওপেন আছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নেক্সট। এবার আসেন, পেন কোনটা ব্যবহার করবেন। পেন সাধারণত বল পেন ব্যবহার করবেন, কোনো জেল পেন বা কোনো ওইসব পেন ব্যবহার করতে পারবেন না, জাস্ট বল পেন ব্যবহার করবেন। ঠিক আছে, এই যে এরকম বল পেন যেটাতে আপনি অভ্যস্ত লেখে। অনেকে জেল পেন ব্যবহার করে, বাট জেল পেন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, জেল পেন ব্যবহার করার জন্য বল পেন। এই বল পেন, হ্যাঁ, ব্ল্যাক বল পেন, ব্ল্যাক বল পেন। এই বল পেন আপনি কি করবেন, এখন থেকেই 4টা বা 5টা পেন আপনি এখন থেকেই কি করবেন, লেখার প্র্যাকটিস করে রেখে দিবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কয়টা ব্যবহার করবেন? তাহলে ক্লিয়ার? তাহলে কোন পেনটা ব্যবহার করবেন? এটা হচ্ছে বল পেন ব্যবহার করবেন, এবং এখনই চেষ্টা করবেন 2-3টা পেন অন্তত রেডি করে রাখবেন। হ্যাঁ, এই যে অলরেডি কেউ কেউ রেডি করেছে, ভেরি গুড। পেন ফর আন্ডারলাইন। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখেন, এইটা ভয়ঙ্কর কাজ, এই কাজ ভোটেও করবেন না, যে পেজ অনেক সময় গ্যাপ রেখে চলে যায়, পরে আবার লিখবেন। ঠিক আছে, পেজ গ্যাপ রেখে চলে যায়, পরে আবার লিখবেন, এগুলো করা যাবে না। মনে থাকবে, আপনি ওই প্রশ্ন উত্তরই করবেন সবার শেষে। কারণ কি? হ্যাঁ, কারণ কি, আপনার মনে থাকবে না কিন্তু ভাই, মনে থাকবে না কিন্তু, এটা কিন্তু খুব সাবধান। তবে কারণ কি, এত পুরা গ্যাপ রেখে চলে গেলেন, ওটা ইমপ্রেশন নষ্ট হবে। কখনোই ইনকমপ্লিট রাখা যাবে না, কারণ কোনো কারণে আপনি ওই প্রশ্নটা লিখতে ভুলে গেছেন, আপনার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, ওই প্রশ্নের নাম্বার ভালো পাবেন না। যেইটা এরকম হবে সবার পরে রাখবেন। ঠিক আছে, আর কেউ কেউ এগুলো করে পরে আবার লেখে, কিন্তু ভাই মনে থাকবে না। যেইটা মনে থাকে ওইটা আগে করবেন, তাহলেই হবে। আর একটা কাজ করবেন, প্রশ্ন যখনই লিখবেন, প্রথম প্রশ্ন যখন শেষ করবেন, দ্বিতীয় প্রশ্নে যখন যাবেন, প্রথম প্রশ্নটা আবার একবার দেখবেন। পারবেন এই কাজটা করতে? কারণ রিটেনে তো দেখেন আপনার হাতে কন্ট্রোল, আপনার হাতে কন্ট্রোল, কিন্তু লেখার সময় কিন্তু স্ট্রেসের কারণে সেকশন ভুলে যায়। এইটা যে কি পরিমাণ লাভ হবে, এটা আপনি কল্পনার বাইরে যাবেন। যেমন ধরেন, আপনি নিজেও জানেন যে আপনি কত লিখতেছেন, আপনি আপনি নিজেও লিখতেছেন 415, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনি 415 লেখেন নাই, আপনি দেখবেন 420 লিখেছেন, মুখে মুখে বলেছেন কিন্তু লিখে রাখছেন 420। অথবা আপনি লিখতেছেন 300, কিন্তু আপনি অবচেতন মনে 299 লিখেছেন। এইটা যখন রিচেক করা হয় তখন ধরা পড়ে। এটা রিচেক করলে, এই জন্য আহ, অবশ্যই আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যখন কোশ্চেনটা পাবেন, যেই কোশ্চেনটা আনসার করবেন, ওই কোশ্চেন আবার একবার দেখবেন যে কি কি অপশন ছিল, কয়টা ক্লজ ছিল, ক খ ছিল কয়টা। এরপরে আপনি দ্বিতীয় কোশ্চেন লেখা শুরু করবেন। আল্লাহর রহমতে এই কাজটা করলে কতজন যে বেঁচে যাবেন বিপদের থেকে। আপনার ওই যে পেজ গ্যাপ চলে যাওয়া, বা আর একটা প্রশ্ন শুরু করে দিলেন, আর আগের প্রশ্নে ঝামেলা থাকা, এগুলো আর থাকবে না। তাহলে প্রথম কথা মনে রাখবেন, আবার বলছি, প্রশ্নটা সহজ আসার পরও আবার চিন্তা করবেন একবার যে এইটা ঠিক আছে কিনা, তারপর লেখা শুরু করবেন। লেখার পরও পেন দিয়ে স্টার্ট করার সময়ও আরেকবার প্রশ্নটা দেখবেন, আমি কি ঠিক লিখতেছি, ওকে ফাইন, গো ফর ইট। এরপরে 1 নাম্বার শেষ করে সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে আবার একবার দেখবো যে আমি কি রেফারেন্সটা ঠিক লিখেছি কিনা। ঠিক আছে, এরপরে 2 চলে গেলাম, 2 লিখে আবারও 3-এ যাওয়ার আগে 2-কে আবার দেখবো, 3-এ যাওয়ার পরে 4-এ যাওয়ার আগে আমি 3 আবার দেখবো। তাহলে আমার পুরা পেপারটা কি হয়ে যাচ্ছে, লেখাও শেষ, রিভিশনও শেষ, এবং সব শেষে আবার সবগুলোর শুধু কোশ্চেন নাম্বার এন্ড রেফারেন্স ঠিক আছে কিনা, শুধু এইটুকু দেখতে, আর কিচ্ছু না, ভিতরে কোনো কিছু দেখার প্রয়োজন নেই। ওকে, এই নিয়ম কানুন গুলো ফলো করলে আপনি অনেক ভালো করবেন। ওকে, এবার খেয়াল করে দেখেন, হ্যাঁ, আপনি প্রত্যেকবারই একবার লিখলেও হয়। 1 নং প্রশ্নের উত্তর 1-এর ক নং, এভাবেও লেখা যায়, 1-এর ক, 1-এর খ, এভাবেও লেখা যায়। আমি এভাবে লিখে অভ্যস্ত ছিলাম, 1-এর ক, 1-এর খ, এভাবে লেখা অভ্যস্ত ছিলাম, হাইলাইট হয়। অথবা 1 নং প্রশ্নের উত্তর লিখে পরে ক আর খ, এভাবে লেখা যায়, ইচ্ছা।
তবে আপনার প্রশ্ন নাম্বারটা কিন্তু স্বচ্ছভাবে ক্লিয়ার ভাবে থাকবে। এবং অনেকেই করে 1 নং প্রশ্নের উত্তর পরে এইখানে ক দেয়, এইটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মানে টিচার ওই ক খুঁজে বের করতে হয়। বেটার 1 এর ক লেখেন, অথবা 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক এখানে লেখেন, খ এখানে লেখেন, অথবা এর পাশে 1 এর ক 1 এর খ এইভাবে লিখলে চলে। ওকে, কিন্তু এগুলো সব মার্জিনের ভিতরে করবেন, মার্জিনের বাইরে করবেন না। ওকে, ওকে। এবার পেন ফর আন্ডারলাইন দেখেন, এইটা নিয়ে অনেক কথা আছে যে আন্ডারলাইনের জন্য আমি কোন কালারের পেন ব্যবহার করব। তো এইখানে আপনি যেটা ভালো হয়, আমি বলবো কি, সময় এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে থাকে, অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সাধারণত কি করতে হয় জানেন, যেটা 1 নং কোশ্চেনের উত্তর বা এইটা আন্ডারলাইন করতে হয়। আর রেফারেন্সটা, যেই ধারাটা লিখলেন, ধরেন 302 লিখেছেন দণ্ডবিধি বা পেনাল কোডে, এর নিচে একটা ছোট্ট আন্ডারলাইন করবেন। আর কোনটা, আর যদি মনে করেন কেস লিখেছেন, আর ভার্সেস বি কেস লিখেছেন, কেসের নিচে একটা আন্ডারলাইন, শেষ। ওই প্রশ্নে যতগুলো রেফারেন্স ব্যবহার করেছেন একবার আন্ডারলাইন করবেন রেফারেন্সের আন্ডার, আর কিচ্ছু না। ওটা আপনি ব্ল্যাক পেন দিয়েই করতে পারেন। এইটা আপনি চাইলে যদি ব্লু পেন দিয়ে করতেছেন করতে পারেন, করাটা দোষণীয় কিছু হবে না। কিন্তু এত সময় থাকে না, এই কারণে অ্যাডভাইস থাকলো যে পেন দিয়ে ব্যবহার করেন সেটা দিয়ে আন্ডারলাইন, মানে টিচারকে দেখাইলেই হয়। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, লেখা ক্লিন থাকবে, কাটাকাটি হবে না, এমনিতেই নাম্বার পেয়ে যাবেন। ওকে, আপনার আবার বলছি, কোয়েশ্চেন নাম্বারটা মার্ক করবেন, আন্ডারলাইন করবেন, আর রেফারেন্সটা আর কেস ল লিখলে কেস লর নিচেই। ঠিক আছে, এক পেন দিয়েই সব করা যায়। অনেকেই যেটা করে যে একটা একটা নীল পেন দিয়ে বা ব্লু পেন দিয়ে কেসটা লেখে, সেকশনটা লেখে, মানে বারবার পেন চেঞ্জ করে বারবার লেখে। এইটা করেন না, মানে এই লেখাটা হচ্ছে তো একটা প্রফেশনাল, তাই না? পরীক্ষাটা হচ্ছে কি, এটা প্রফেশনাল পরীক্ষা। সো এইখানে আপনি লাল নীল করে খাতাটা মানে অদ্ভুত রকমের করে ফেলেন, এইটা করাটা ভালো না। এর জন্য আপনার যে নাম্বার কেটে নেবে বাদ দেবে তা না, কিন্তু কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবেন, এটা ম্যান্ডেটরি। এমনকি আমি মনে করি যে এরকম স্টাইলও করতে পারবেন, বুলেট পয়েন্ট বুঝেন, কোনো কিছু লেখার জন্য ধরেন নাম্বার ব্যবহার করলেন না, আপনি এরকম 3টা বিষয় লিখবেন, বুলেট পয়েন্ট দিলেন। অথবা আপনি মনে করেন যে এইভাবে নাম্বারিং করলেন, 3টা বিষয় গুরুত্বপূর্ণ, তাহলে এমনি বাই ডিফল্ট হাইলাইটেড হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? হাইলাইট করতে হবে, যাই লিখবেন তা কি থাকতে হবে, দ্যাট শুড বি হাইলাইটেড, কোনো না কোনো ভাবে হাইলাইটেড করবেন। যেমন ধরেন আপনি লিখতেছেন রেস জুডিকাটা, রেস জুডিকাটা, তো আপনি কি লিখলেন, এই যে এই জায়গাতে এই যে কলন দিলেন, এইখানে লিখবেন না, তাতে আপনার খাতা বেশি লাগে লাগুক, এটাই স্মার্টনেস। পেজও বাড়বে, দেখতেও ভালো লাগবে, বরকতও বেশি হবে। আপনি এইখান থেকে লেখা শুরু করেন, এখান থেকে লেখেন, ঠিক আছে, হাইলাইট করে লেখেন, কোনো অসুবিধা নেই, আপনার এখানে আসার দরকার নেই। অথবা প্রথম লাইন এখান থেকে শুরু করেন, পরের লাইন এখান থেকে শুরু করেন, কিন্তু হাইলাইটেড করবেন। এমনকি আপনি যখন এলিমেন্টস গুলো লিখতেছেন তখন বুলেট পয়েন্ট করেন, অথবা স্টার দেন, অথবা এরকম রোমান হরফ দেন, ঠিক আছে, এরকম। মানে আপনার স্মার্টনেস থাকবে, লেখা দেখলেই ভালো লাগবে, এরকম একটা ভাব, পরিষ্কার দেখা যাবে, তাকায় থাকবে টিচারের দিকে। কিন্তু গুজু মুজু করে বিরাট লেখা লিখে আসছে পুরা খাতা ভরে, টিচার বিরক্ত হয়। বলেন না, খাতা ভরে লিখে আসছি, নাম্বার দিল না কেন স্যার? খাতা ভরে লিখেছেন, রেফারেন্স খুঁজতেই স্যারের জান বেরিয়ে গেছে, স্যারের ইমপ্রেশন নষ্ট হয়ে গেছে। কম লেখেন কিন্তু জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট করেন, এবং সুন্দরভাবে প্রেজেন্ট করলে লাভটা কি জানেন? কম লিখলেও খাতা ভরে যায়। কথা বুঝতে পারছেন? কম লিখলেও কি হয়, খাতা ভরে যায়। যেমন ধরেন এখানে লিখলেন ইস্যু, ইস্যু লিখে একটা গ্যাপ দিয়ে লেখেন, এখানে লিখলেন ডিসিশন, গ্যাপ দিয়ে লেখেন 2 লাইন, এখানে লিখলেন রিজনিং, এমনিতেই দেখবেন এক পেজ ভরে গেছে 5-7 লাইন লিখলে। এগুলো হচ্ছে চালাকি। কথা বুঝতে পারছেন? ওকে, ক্রমিক কোথায় দেবেন অলরেডি আলোচনা করেছি, যে মার্জিনের কোথায় দিতে হয়। ঠিক আছে, মার্জিনের উপরে বা বাইরে দিতে হয় না। আপনারা তো এসএসসি এসএসসি পাস করে আসছেন, এমন তো না যে ফেল করে এই পর্যায়ে আসছেন। কেস ল, ধারা, প্রশ্ন নাম্বার, প্রশ্নের টপিক হালকা করে মার্ক করবেন। যদি আপনি কোনো অন্য কালারের ইয়েলো পেন্টেন ব্যবহার করেন, যেটা হাইলাইটার যদি ব্যবহার করেন, তো হাইলাইটার ব্যবহার না করে, হাইলাইটার অনেক সময় খাতা নষ্ট করে দেয়, তো বেটার হয় আপনি ব্লু কালারের পেন দিয়ে আন্ডারলাইন করতে পারেন, অথবা আপনার যে পেন আছে সেই পেন দিয়ে। পেন্সিল দিয়ে করলে অবশ্য দেখা যায় না, এই জন্য পেন্সিল আমি অ্যাডভাইস করতেছি না। এইটুকু ক্লিয়ার? এই কিভাবে আন্ডারলাইন করবেন এটা ক্লিয়ার? ডান, নেক্সট স্লাইডে যাব। ওকে, ক্লিয়ার। কোনো কিছু নিয়ে অস্পষ্টতা থাকা যাবে না, এবং নেক্সট পরীক্ষাতে এটা পারফর্ম করা শুরু করতে হবে। এখন থেকে মাথায় রাখতে হবে কেস ল, ধারা, প্রশ্ন নাম্বার, প্রশ্নের টপিক, আন্ডারলাইন, কাহিনী শেষ। ওকে, হ্যাঁ লেখা যাবে, লেখা যাবে না কেন?
আচ্ছা, লিখে দেওয়ার পর আবার প্রশ্ন করেন কেন? কেবল তো লিখে দিলাম, মানে ডেমো দেখানোর পরও। ওকে, নেক্সট কথা বলেন আপনি। আমি লিখেও দিলাম যে 1 নং প্রশ্নের উত্তর, এরপরে ক খ এভাবে লেখা যায়। ড্রাফটের ভিতরে কোনো হাইলাইট করবেন না, ড্রাফটের ভিতরে কোথাও হাইলাইট করবেন, আন্ডারলাইন টান্ডারলাইন যেখানে যেভাবে দেওয়ার ওইটা ওইভাবে দেবেন, মনে থাকবে এটা। ড্রাফটিং যখন করবেন তখন এর ভিতরে কোনো কিছু আলাদা করে হাইলাইট করার দরকার নেই, তবে কোন সেকশনে ড্রাফট করতেছেন সেটা শুরুতেই বলে দিবেন। কথা বুঝছেন? শুরুতেই বলে দিবেন। ওকে, এবার আছেন কাভার পেজ দেয় একটা। কাভার পেজটা দেখতে এরকম, আপনারা যখন রিটেন পরীক্ষা দেবেন তখন এরকম একটা কাভার পেজ পাবেন। আমরা যখন অনলাইনে বা অফলাইনে প্র্যাকটিস করবো এমন একটা কাভার পেজ দিয়ে রাখবো। ডেটেড সিগনেচার অফ ইনভিজিলেটর, অনেক শোনাচ্ছেন এই জায়গা সাইন করে, ঠিক আছে, এইগুলো করা যাবে না, মনে থাকবে তো। অর্থাৎ ইনভিজিলেটর একটু পড়বেন ধৈর্য ধরে। ইনস্ট্রাকশন মাস্ট, ইনস্ট্রাকশন অবশ্যই পড়বেন, কয়েকবার পড়বেন, ঠিক আছে। ইনভিজিলেটরের সাইন এইখানে দেখেন, নেম অফ দি ক্যান্ডিডেট, রোল নাম্বার অ্যান্ড ডেট, সিগনেচার অফ দি ক্যান্ডিডেট। সিগনেচার কোনটা বলেন তো? সিগনেচার কোনটা? আপনার অ্যাডমিট কার্ডে যে সিগনেচার আছে সেই সিগনেচার। ওকে, এইখানে দেখেন লেখা আছে টু বি ফিল্ড বাই অফিস, এইখানেও আপনার কোনো কাজ নেই, এইখানেও আপনার কোনো কাজ নেই, এইখানেও আপনার কোনো কাজ নেই। এইগুলোতে কাজ বাড়াইলেই আপনার কপালে খারাপই আছে, মনে থাকবে। এটা হলো ফার্স্ট পেজ। এবং অ্যাটেন্ডেন্স খাতা খেয়াল রাখবেন, অ্যাটেন্ডেন্স খাতায় সাইন করতে কিন্তু ভুলবেন না। ওকে, অ্যাটেন্ডেন্স খাতার এবং এইখানে যে সাইনটা অ্যাডমিট কার্ড অনুযায়ী সাইন করবেন। ওকে, এবার ইনস্ট্রাকশন, এইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বোথ সাইডস দ্য পেজেস অফ দ্য আনসার স্ক্রিপ্ট শুড বি ইউজড। এবার বুঝেছেন? নাম এখানে বলে নাই, ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, আপনি যে কোনো ভাবে লিখতে পারবেন। আচ্ছা, বলছে বোথ সাইড ব্যবহার করতে হবে। এবার পেয়েছেন খুঁজে, তারপরে আপনার রোল নাম্বার, নাম, এইগুলো বাদে অন্য কোনো জায়গায় পেজের মধ্যে, পেজের মধ্যে মেন খাতার মধ্যে রোল নাম্বার, নাম, আনইউজুয়াল সাইন এগুলো দিলেই খাতা বাতিল, কোনো কথা হবে না, খাতা বাতিল। সিকিউরিটি সিল আছে কিনা দেখতে হবে। তারপরে সাইলেন্ট এক্সপালশন হয়, আপনারা অনেক সময় অবহেলা করে পাশের জনকে দেখান, আর স্যার কিছুই বলে না, আপনি বলেন এত চমৎকার পরীক্ষা দিলাম ভাই, আমাকে কেন বাদ দিল? আপনি হয়তো জানেনও না ভাই আপনাকে এক্সপেল করে দিছে, ভাই ওখানে আছেই আপনাকে নানান কায়দায় বাদ দেওয়ার জন্য, বিশ্বাস করেন। তো এই জন্য যে ফেল করে এসে বিলাপ করবেন যে ভালো লেখার পরে কেন ফেল হয়, ভাই অনেক কারণে ফেল হয়, আপনি নিজেও জানেন না কি জন্য ফেল করে আইছেন। আজকে দেখে বুঝতে পারছেন, আজকে বুঝতে পারছেন যারা এই যে এতদিন, অনেকেরই ধারণা নেই যে ভাই আমি বারবার বলে আমি এত ভালো লিখছি, ফেল হয় কেন আমার? ফেল ভাই নানান কারণে হতে পারে। ওই টিচার খুব কড়া, এখন বলতে পারেন ভাই আমার পাশে তো বই খুলে দেখেছে কিছু হয় নাই। ভাই টিচার টু টিচার ভ্যারি করে, টিচার টু টিচার ভ্যারি করে। টিচার আপনাকে যদি বিভিন্ন রকমের টিচার থাকে, কিন্তু কঠিন টিচার থাকে, সহজ টিচার থাকে, তাই না? সেটা মাথায় রাখতে হবে। এরপরে খেয়াল করে দেখেন যে এক্সামিনার মাস্ট নট কিপ এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস, এটা তো কমন কথা, এটা নিয়ে কথা বলার কিছু নেই। আনসার অফ মোর দ্যান দ্য রিকোয়ার্ড নাম্বার, বুঝেছেন? ভাবলেন যে সারা তো বোকা, দুইজন স্যারে খাতা দেখে মনে রাখবেন এটা, আর যদি 20 মার্কের ডিফারেন্স হয় তাহলে থার্ড এক্সামিনার দেখে 3জন খাতা দেখে কারো কারো খাতা। তো অত বোকা ভাববেন না, হ্যাঁ। সো বলছে যদি যা চাইছে তার থেকে বেশি উত্তর করে আইছেন, দুটো প্রশ্ন বেশি নাম্বার, 5 পেয়ে যাবেন, এই আশা করে লাভ নেই, হ্যাঁ, এগুলো করবেন না। আরো একটা কথা বলেছে দেখেন, স্ট্রাক অফ আনসার অর ফোল্ডেড পেজেস অফ দি আনসার স্ক্রিপ্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছে ভাঁজ করলে এবং যদি উত্তর কাটা পাওয়া যায় তাহলে সেই উত্তর, সেই খাতা কি হবে মার্কিং এর জন্য, সেই যেই যেই প্রশ্ন আপনি কাটাকাটি করবেন অথবা ফোল্ডেড করবেন সেই খাতা মার্কিং এর জন্য ব্যবহার করা হবে। তাহলে কত বড় কথা, বুঝতে পেরেছেন? আর এক্সামিনের টাইমের আগে স্মোকিং করা যায় না, স্মোকিং কে করতে যাচ্ছে, তাই না? স্মোকিং। আর এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, প্রশ্নের উত্তর এখান থেকে লেখা আরম্ভ করুন। এইটা যে কত স্টুডেন্ট ভুল করে, এই যে আমি পুরা জার্নিতে চিল্লাই না, এই যে এরা যে ওই জায়গা ভুলটা করে, এই দেখাই দিই আমি কিন্তু প্রত্যেকবার পরীক্ষার সময় দেখাই দিই, এরকম করে দেখাই দিই এই যে এইটা লেখা থাকে। তারপরে পরীক্ষাতেই ভাইয়া আমি তো ভুলে গেছি, আমি তো আর লেখি নাই, আমি তো ওখান থেকে লিখি না, আমি ওই জায়গাতে লিখেছি। ভালো করেছো, ওকে ফাইন। এইটা যখন করবেন তখন এটা ডিপেন্ড করবে ওই টিচারের উপরে, তিনি যদি এই খাতাটা অ্যালাউ করেন তো করলো, তার মানে কি আপনি, আপনার হাতে আর থাকলো না জিনিসটা।
কারণ এখানে লিখেই দিয়েছে প্রশ্নের উত্তর এখান থেকে আরম্ভ করো, উত্তরপত্র মূল্যায়ন করা বিবেচিত হবে না। এই যে মূল্যায়ন করা হবে না, এই কথা এতবার বলে দিই, তবুও বের হয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট আসে এটা। এখন আপনার এটাও বলে দিই, হ্যাঁ এখানে না লিখলেও পাশ করা যায়, কিন্তু আমি আবার বলছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ডিপেন্ড অন দি টিচার, ইনস্ট্রাকশন দিয়ে রাখবে বার কাউন্সিল। এখন যদি দেখে যে আমি, অনেক টিচার আছে যে খুবই কাইন্ড হার্টেড, যারা দেখে না তারা নিয়ম কানুন ফলো করে বেশি, তারাও কাইন্ড হার্টেড, কিন্তু অ্যাকর্ডিং টু রুল, ঠিক আছে? তাহলে তিনি মনে করলো যে আমি এই খাতাটা দেখবো না, কারণ বার কাউন্সিলে বলা আছে, সো হু কেয়ার্স, আপনি ফেল করলেন না পাস করলেন তাতে আমার কি আসে যায়। এবার কথা কি ক্লিয়ার? এইখানে আবার মার্জিন করবেন কি করে? এখানে তো এরকম মার্জিন দেওয়াই থাকবে, ঠিক আছে? আপনাদের যে কত রকমের কোয়ারিজ। ওকে, এইখানে ইনস্ট্রাকশন গুলো আর একটু বড় করে দেওয়া আছে। ওই কথাগুলো যা বললাম, এই যে এখান থেকে আরম্ভ করুন, এত বড় একটা লেখা থাকে তবুও চোখে দেখে না, কানার কানা। এই যে এত করে বলতেছি না, তারপরে এই যে কেউ কেউ ভুল করে আসবে, এসে বলবে জিজ্ঞেস করো, আমি বলবো হ্যাঁ আল্লাহ আল্লাহ করো, সমস্যা নেই, ঠিক আছে? আর ফেল করলে তো আসি, অসুবিধা কি? আরে মেজাজ খুব খারাপ হয়, মানে এত করে বলি প্রত্যেক সেশনে, মানে যতদিন ধরে পড়াই বলি যে ভাই পরীক্ষার হলে কিন্তু এরকম একটা কাহিনী থাকবে, পড়বে না, বলি যে যতই টাইম লাগবে ইনস্ট্রাকশনটা পড়বে না। সিকিউরিটি সিল দেখতে হবে কিন্তু ম্যান্ডেটরি। সিকিউরিটি সিল কি? এই যে এটা আছে সিকিউরিটি সিল, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউরিটি সিল, এটা হচ্ছে সিকিউরিটি সিল। এই যে এখানেও সিকিউরিটি সিল থাকবে, আর এখানেও থাকবে। এই যে দেখছেন লিখেছে কিভাবে, দেখছেন কার সাইন কোথায় আছে? ওই যে ইনভিজিলেটরের সাইন, এখানে নাম, এই যে ফোন নাম্বার বলছি, রোল নাম্বার, আর এই যে এগুলো ফাঁকা, এগুলো ইনভিজিলেটর সাইন করবে। ওকে, আর সময় আছে বলে সাইন করে দিয়ে বসে থাকে না যে ইনভিজিলেটর আপনার দেরি হবে না, আমি একটু সাইন করে দিই। আর যেহেতু বাংলা এখানে ইংলিশে দেওয়া আছে, বাংলা লিখবেন কি জন্য আপনি? বাংলা না ইংলিশ, মনে হয় মূর্খ কেবল হাতের ব কলমের মতো কথাবার্তা। ইংরেজি লিখবো না বাংলা, এখানে লিখেই দিয়েছে তো ইংরেজিতে, এখানের মধ্যে বাংলা লিখবেন কাতে? এখন হ্যাঁ বাংলা লিখলে ভুল হবে তা না, কিন্তু দরকারটা কি? নিজের নাম ইংরেজিতে লিখতে পারেন না? কি টেনশন, এইসব টেনশন করে করে এই যা লিখবে না, এখানে টেনশন করবে করে কি করবে জানেন? এইখানে আর লিখবে না। বিশ্বাস হয় না? আমি যা বলছি একেবারে অক্ষরে অক্ষরে পাবে, ঠিক আছে? সিকিউরিটি সিল আপনি পকেটে করে নিয়ে যাবেন, হ্যাঁ আপনি পকেটে করে নিয়ে যাবেন সিকিউরিটি সিল। সিকিউরিটি সিল কে দেয়, এটা আবার প্রশ্ন হয়। তাহলে এইখান থেকে দেখেন লিখবেন কিভাবে লিখবেন, এই যে এইখান থেকে এই যে লিখেছে এইগুলো কিন্তু কেটে নিয়ে চলে যাবে, এখান থেকে কেটে নিয়ে চলে যাবে। ওকে, এখানে আপনি এইভাবে লিখবেন, এই যে দেখেন বলেছে পার্ট সি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 7A। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পেরেছেন? এখান থেকে ভুল হয় না যেন। ওকে, এবার দেখেন বলছে, যারা বলছে ভাইয়া 6 নাম্বারটা, এই যে দেখেন আমি আবার বলছি, প্রশ্নপত্র দেখেন আবার বড় করে লিখে দিয়েছি, ঠিক আছে? আবার বড় করে লিখে দিয়েছি, আরম্ভ করতে হবে এখান থেকে। এই কত ভাবে দেখালাম না, 3 ভাবে দেখালাম, তবু যে গণেশ উল্টাবে সেই গণেশ উল্টাই আসবে। এই যে আমি লিখেছি, অনেক সময় বাতিল হয় আবার নাও হতে পারে, কিন্তু আমরা রিস্কে থাকবো না। বি কেয়ারফুল বলতেছি কোন ব্যাপারে? এই যে বারবার একজন বলছে ভাই স্টাক অফটা আবার বলেন, আবার বলেন। আমি জানি তো এখানে বলতে হবে আবার। স্ট্রাক অফ আনসার অর ফোল্ডেড পেজেস অফ আনসার স্ক্রিপ্ট, বলছে আনসার স্ক্রিপ্ট উইল নট বি টেকেন ইনটু কনসিডারেশন, মানে বুঝেন? অর্থাৎ আপনার উত্তরপত্রটাই মূল্যায়ন করা হবে। সো স্ট্রাক অফ বলতে কি বোঝাইছে আসলে? আপনি অনেক সময় লিখলেন, লিখে প্রশ্ন হয় নাই, হাই হাই, ওই যে যেটা বললাম, যে আল্লাহর রস্তে টাইম বেশি লাগুক, আবার দেখেন আবার দেখেন আবার কনফার্ম হন তারপরে লেখেন। কেন বলেছি জানেন? ওই যে না হইলে এই যে এই টান, এই টান, এই টানে খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে, এই টানে খেলা ফাইনাল, এই টানকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আর ফোল্ডেড মানে একেবারে দুমড়া মুচড়া, মানে দুমড়ায় মুচড়ে ফেলছেন ওই ধরনের ফোল্ডেড। কিন্তু তারপরে কিন্তু এখানে সতর্কতা দেওয়া আছে, তাই আমরা কি করব? আমরা বার কাউন্সিলের হাতে কোনো খেলা দেব, খেলা যা থাকবে কার হাতে? আমার হাতে। আমি বার কাউন্সিলকে কোনো দায়িত্বই দেব না আমার খাতাকে অবমূল্যায়ন করার, ঠিক আছে? এবার আসেন, ভুল তো আমাদের হবেই। দেখেন আপনি সেকশন রেফারেন্স ভুল করেছেন, লাইক ধরেন 304 লেখ থেকে 302 লিখেছেন, এইটা কাটা যাবে না? হ্যাঁ এইটা তো কাটতেই পারবেন, এই যে এই যে শেষ। কিন্তু বুঝেছেন প্রশ্ন লিখে যে এইভাবে কাটলে, দেখতে পাচ্ছেন তো?
ভুল লিখলে এই কাহিনী, এটার কথাই বলেছে। এই যে পুরা প্রশ্ন এইভাবে কাটা যাবে না। স্টাক অফ মানে তো বলে নাই যে আড়াআড়ি কাটো, হরিজন্টাল লাইনে কাটো, ভার্টিক্যাল লাইনে কাটো, তা তো বলে না। কি বলছে? আনসার্স, এখানে কিন্তু ক্লিয়ার করে নাই, সো ওদের ডিসক্রিপশন। হ্যাঁ, 2-3 লাইন ভুল করে ফেললে এইভাবে কাটবেন। যদি এমনকি পুরো প্রশ্ন ভুল করলে কিভাবে কাটবেন, এইভাবে কাটবেন। মনে থাকবে এই কথাটা। আমাদেরকে তো আর প্রশ্ন, আমি তো ছেড়ে আসতে পারি না, কারণ প্রশ্ন কেটেও কি হয়েছে, পাশ করে। তাহলে আমি তো আর স্টাক অফ হলে আর হবে না, তা তো না। তাহলে আমার যখন হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে? আল্লাহর উপর ভরসা করে কেটে দিয়ে বাড়ি এসে কলেমা তাবিজ টুবিজ বেশি করে জপতে হবে। কথা বুঝেছেন? মানে ওইটা আর আপনার হাতে থাকলো না, তার হাতে দিয়ে আসলাম। কথা বুঝতে পেরেছেন? আপনারা কি এই বিষয় ক্লিয়ার? কোথা থেকে লিখতে হবে এবং স্ট্রাক অফ আর ফোল্ডেড পেপার, এগুলো ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। নেক্সট, সাইলেন্ট এক্সপালশন হয় কিন্তু। এক্সট্রা পেপার শিট যখন নেবেন তখন ওইখানে একটা অপশন থাকে, আপনার এন্ট্রি দিতে হয় খাতায়, স্যারের কাছে থাকে। ওই খাতায় আপনার রোল নাম্বার আর ওই শিট নাম্বার সম্ভবত এরকম কিছু একটা লিখতে হয়। ওই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন স্যার কি ইনস্ট্রাকশন দেয়। কিন্তু আপনার খাতায় বা কাগজে কিন্তু রোল নাম্বার লিখবেন না, কিন্তু যে এক্সট্রা পেপার মোর সিকিউর করি, এই মোর সিকিউর করলে কিন্তু আবার আপনার কিন্তু 12টা বেজে যাবে। যে ভাবছেন এক্সট্রা পেপার নিলাম, যদি ছুটে যায়, আরে ছুটলে সেটা পরে দেখা যাবে, কিন্তু ওর মধ্যে রোল নাম্বার লিখবেন না। কথা বোঝা গেল? পেজ নাম্বার, রোল নাম্বার এইগুলো দেবেন না। তবে এক্সট্রা পেপার যখন নেবেন তখন অবশ্যই কতগুলো লুজ নিলেন এই নাম্বার 1 দেবেন প্রত্যেক পেজে, না কিন্তু একটা নিলে একটা লিখে রাখবেন, 2 নাম্বার নিলে 2 নাম্বার লিখে রাখবেন যদি এক্সট্রা শিট নেন সেই ক্ষেত্রে। ওকে? ওকে। এইবার আসেন, যখন আপনি প্রশ্ন সিলেক্ট করবেন তখন মেক ইউর মাইন্ড স্টেবল টু ইলেক্ট দ্য কোশ্চেন। এই সময়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এক্সট্রা শিটের উপর নাম্বার লিখে রাখবেন, হ্যাঁ 1 2 3 যে কয়টা নিলেন ওইটা উপরে টপে পেন্সিল দিয়ে বা কিছু দিয়ে লিখবেন, না হলে তো আপনি পরে গোলমাল পাকাই ফেলবেন, মিলাইতে পারবেন না তো। কথা বুঝছেন? সেটা করবেন। কিন্তু পেজ নাম্বার না, কিন্তু ওইটা ওইটা কত নাম্বার শিট নিলেন, একটা নিলে একটা, দুইটা নিলে দুই, তিনটা নিলে তিন। ইনস্ট্রাকশন ফর বার রিটেন, এখানে খেয়াল করেন, মেক ইউর মাইন্ড স্টেবল টু ইলেক্ট দ্য কোশ্চেন। এই সময়টা খুব শান্ত মনে যেই প্রশ্ন উত্তর সব থেকে ভালো পারেন সেইটা আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন। যদি দেখেন প্রশ্ন বেশিরভাগই মাথা নষ্ট, এর মধ্যে একটা পাইছেন, প্রশ্ন আর একটা নিয়েও গবেষণা করবেন না। এমনকি কোন কোশ্চেন নিয়ে গবেষণা করবেন না, শুরুতেই প্রবলেম কোশ্চেন নিয়ে গবেষণা করবেন না। যদি একবার থ্রুলি পড়বেন, আমার এই কথাটা ভালো করে বুঝেন, একবার থ্রুলি পড়বেন, পড়ে দেখতেছেন যে কিছু প্রবলেম আছে, পারেন পারেন এরকম একটা ব্যাপার আছে, এর মধ্যে দেখলেন যে গ্রুপ সির কোশ্চেনটা এক্সিলেন্ট পারেন, 15 মার্ক পারফেক্ট পারেন, ধুর এদের কোনো কিছু বুদ্ধি দেওয়া আসলে সমস্যা। একটা লুজ শিটের নাম্বারে বলছি টপ একটা নিলে এক, দুইটা নিলে দুই, এরা কি করে খাবে আল্লাহ জানে। এটা আসলে বিয়ে দিলেও বাচ্চা কাচ্চা হবে না। এই যে তিনটা নিলে লাভ কি, কারণ লাস্টের দিকে কি হয়, লাস্টে যখন, এটা তো লাস্টের দিকে হয়, স্টাপল করার সময় এই 2 3-এর মধ্যে চলে যায়, 1 1-এর মধ্যে চলে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য এরকম দেয়া থাকলে সুবিধা কি, আপনার গোলমাল পাকবে না। কারণ এরকম অনেক খাতা আমরা যখন পড়াই, যখন পরীক্ষা নেই, তখন দেখি করে কি লুসিড 3-এরটা 1 নম্বরে দেয়, 1-এরটা 3-এ দেয়, ফলে কি হয়, নিশ্চিত ফেল হয়ে যায়, নিশ্চিত ফেল হয়ে যায়। আরে চ্যাট বক্স বন্ধ করে কি করবো এইসব না জানলে? আপনি তো আছেন, চ্যাট বক্স বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এগুলো যে ও জানে না, ওই যে এই কাজ করে আসবে, তখন কি হবে? ওকে, এবার খেয়াল করে দেখেন। হ্যাঁ, তামাদি কেন, পৃথিবীর যেটা পারেন ওইটা দিয়ে শুরু করবেন। ঠিক আছে? এবার তাহলে খুব ঠান্ডা মাথায় কোনো গবেষণা করবেন না প্রশ্ন নিয়ে। যদি দেখেন যে আপনি আহ গ্রুপ ইর প্রশ্নটা ভালো পারেন, ওইটা দিয়ে বিসমিল্লাহ করেন। কি একটা অজানা কারণে দেখবেন এরপরে আপনার ব্রেন ওপেন হয়ে গেছে। যেই প্রশ্নগুলো একবার পড়ে মনে হচ্ছিল হালকা হালকা কমন আসছে, কোনোটাই ভালো আসে নাই, আলহামদুলিল্লাহ আপনি হঠাৎ করে আবিষ্কার করেছেন বা বাকিগুলো একটু 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 কমন চলে আসতেছে। হঠাৎ মনে পড়তেছে, কেন হয় এটা? ফলে একটা স্ট্রেস থাকে ইনিশিয়াল, তারপর এটা স্ট্রেসটা চলে যায় কিছুক্ষণ পরে, কোথায় যায়? হলের বাইরে চলে যায়। এরপরে দেখবেন আপনি লিখে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, পরে উল্টাবো কি করতে, এটা রেস্ট্রেইন করতে। ওকে? সো এই স্ট্রাগল করে আগে প্রশ্ন আনসার করবো।
এইগুলো হচ্ছে জাস্ট আমি অলরেডি বলে দিয়েছি যে কিভাবে কি করবেন, এবিসি কিভাবে লিখবেন এগুলো অলরেডি বলেছি। এবং খুব খেয়াল করবেন কোশ্চেনে যে এবিসি আছে না কি আছে এগুলো আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের। হ্যাঁ, কতগুলো কেস পড়বেন কি পড়বেন ভাই শুনেন, মনে রাখবেন এটা নিয়ে আপনাদের একটা কোশ্চেন আছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে প্লিডিংস অ্যাপিলেট স্টেজেও অ্যামেন্ডমেন্ট করা যায় কি যায় না, এখানে একটা কেস পড়ার দরকার পড়ে। রিজেকশন অফ প্লেন্টের যদি 4টা গ্রাউন্ডের বাইরে গিয়ে কোনো রিজেকশন হয় ওইখানে একটা কেস আছে, অনেক সময় পড়ার দরকার। টেম্পোরারি ইনজাংশনের দরকার নেই, পড়ার দরকার নেই। ইনহারেন্ট পাওয়ারে একটা কেস পড়ার দরকার আছে। এসআর একটা 8-9-তে পড়লেও চলে না পড়লেও চলে। ক্যান্সেলেশন ইনস্ট্রুমেন্টে একটা ওই যে 42-এর সাথে মিলায় 8 আর 42 আর 39-এর সাথে 42 মিলায়, এইখানে একটা বা দুইটা কেস ল পড়ে রাখলে ভালো। তাহলে কয়টা হলো? 2-3টা হলো কিন্তু। আর এভিডেন্সিয়ারি ভ্যালু যেখানে যেখানে আছে এই সব মিলিয়ে 5-7টা কেস ল বা 10টা আপনি আপনার মতো করে সেট করবেন। পারবেন না? কোথায় কোথায় পড়বেন? সোজা কথা হলে যেখানে সেকশন রেফারেন্স নেই বাট প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যেমন একটা প্রশ্ন আসছিল না যে আপনার ট্রায়াল কোর্টের যে ডিগ্রি দেয় সেই ডিগ্রির বাইরে এক্সিকিউশন কোর্ট যাইতে পারেন, ওখানে একটা কেস ল প্রয়োজন আছে। সোজা কথা যেখানে যেখানে এভিডেন্সিয়ারি ভ্যালু লাগে আর যেখানে যেখানে রেফারেন্স নাই সেখানে 2-1টা করে কেস মনে রাখবেন, আর কিচ্ছু। তাহলে দেখবেন আপনি সব মিলে, এবং এটা একটা খাতায় লিখবেন আলাদা করে। আইনের নাম লিখবেন এভিডেন্স, নিচে দিয়ে লিখবেন কোন কোশ্চেনের কোন কেসটা পড়তেছেন, একটা একটা করে অন্তত। তাহলে দেখবেন সব মিলে 8টা 10টা 12টার বেশি হবে। বুঝেছেন? কেস ল নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই, এইটুকুই কেস। পারবেন? আর এমনি যা যা পড়েছেন কেস যেখানে আছে ওর ভিতরে এলিমেন্ট গুলো পড়ে রাখবেন, ফলে পরীক্ষা আসলে লিখতে পারবেন। ওকে, এখন আসেন যদি হাউ টু রাইট কেস রেফারেন্স যদি মনে না থাকে তাহলে কি হবে? ঠিক আছে, মনে না থাকে, এলোমেলো থাকলে কিন্তু মনে থাকবে না, অ্যাটলিস্ট একটা পেজের মধ্যে লিখে রাখতে হবে ওইগুলো কেস, তাহলে আর অত প্যারা খাবেন না। দেখেন এ ভার্সেস বি, আপনার মনে নেই যে এটা 51 ডিএলআর বা 41 ডিএলআর 2000 কোন একটা সাল, 41 যে সাল হলো সেই সাল আপনি লিখলেন, ধরেন 2007 সাল বা 8 সাল, এরপরে হচ্ছে এখানে পেজ নাম্বার দিলেন 42 পেজ নাম্বার। এটা হচ্ছে নিয়ম। এখন যদি মনে না থাকে কি করবেন? দেখেন স্যাররা কিন্তু এইসব বিষয় জানে কিভাবে লিখতে হয় ডিএলআর, কত সালের ডিএলআর। আপনি দেখা যাচ্ছে ডিএলআর নাম্বার এখানে যা দিয়েছেন সাল দিয়েছেন ভুল, যদি ডিএলআর নাম্বার দেন আর সাল যদি মনে না থাকে তাহলে কিন্তু, যদি ভুল করে দেন তাহলে সালটা লেখেন না, কারণ স্যাররা জানে যে কত নাম্বার ডিএলআর কত সালের। যারা খাতা দেখেন তারা এই ব্যাপারে কি আছে, তাদের নলেজ আছে। সো তখন আবার কি হয়, তখন আর উল্টো বিপদ মুশকিল। কথা ক্লিয়ার? তাহলে আপনি এটা মনে রাখবেন। আর কোনো কারণে কেসের নাম রেফারেন্স সহকারে লিখতে না পারলে আপনি এমনি লিখবেন যে এই ব্যাপারে হায়ার কোর্টের ডিসিশন আছে, হাইকোর্টের ডিসিশন আছে, বা অ্যাপেক্স কোর্টের ডিসিশন, অ্যাপিলেট ডিভিশন ডিসিশন আছে, এইটা এইভাবে লিখে দিবেন, কিছু একটা তো লিখবেন, সমস্যা নেই। কথা ক্লিয়ার? বুঝেছেন? এই কেস রেফারেন্স নিয়ে ক্লিয়ার? আর 8টা 10টা তো বললাম মুখস্থ করবেন, যদি কোনো কারণে ভুলে যান আর কোনো কারণে পেজ নাম্বার টাম্বার ভুলে গেলে কোনো সমস্যা নেই, ডিএলআরটা ঠিক লিখলেই চলবে। ডিএলআরটা লিখতে পারলে আর পেজ নাম্বার ভুলে গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর পপুলার কেসে চেষ্টা করুন পেজ নাম্বার সহকারে মনে রাখতে, আর না হলে নাই, ঠিক আছে? শুধু নাম লিখলে আসলে এটা প্রপার হয় না, তাও লিখেন, সামথিং ইজ বেটার দেন নাথিং, তাও লিখেন, লিখলে কোনো ভুল নেই। ওকে, সমস্যা তো আছেই, কেস রেফারেন্স না দিলে সমস্যা নেই, কিন্তু ধারার রেফারেন্স না দিলে তো সমস্যা, পুরোটাই সমস্যা। কিন্তু তারপরেও যদি না দিতে পারেন কি করবেন? লিখে আসবেন অন্তত। সো অন্তত লিখে আসবেন, আইনের নামটা লিখে আসবেন সেক্ষেত্রে, ঠিক আছে? আইনের নাম দিয়ে লিখে আসবেন, কন্টেন্ট লিখে আসবেন, আর একেবারে সজ্ঞানে ভুল ধারা লিখবেন না, সেক্ষেত্রে মূল কথাগুলো লিখে আসবেন, তাহলেই চলবে। এবার আসেন কিভাবে লিখবেন। এই যে আইনের ধারা কিভাবে লিখবেন, পুরো আইনের নামটা একবার অন্তত লিখবেন। ধরেন যদি একটা প্রশ্নের মধ্যে প্রথম লিখতেছেন পেনাল কোডের 5টা ধারা লিখবেন, তাহলে প্রত্যেকবার পেনাল কোড না লিখে অন্তত একবার লিখবেন, একবার লিখবেন যে পেনাল কোডের 53 ধারা বা পেনাল কোডের 302 ধারা, বা 1860 সালের পূর্ণাঙ্গভাবে একবার লিখবেন 1860 সালের দণ্ডবিধি বা পেনাল কোডের 302 ধারা মোতাবেক বা অনুসারে, অন্তত একবার লিখবেন। এরপরে বারবার আর লেখার দরকার নেই ওই প্রশ্নটা, ওই পার্টিকুলার প্রশ্নে আর পেনাল কোড বারবার লেখার দরকার নেই। তখন আপনি 302 304 বারবার লিখে গেলেন ওই প্রশ্ন, আবার নতুন প্রশ্ন শুরু করলেন তামাদি, তাহলে কি আবার তামাদি আইনটা লিখবেন না? একবার অন্তত লিখবেন না? অবশ্যই লিখবেন, একবার, অন্তত একবার। কথা মনে থাকবে? তাহলে আর আইনের ধারা যদি লেখেন যে 53 ধারা
আর তামাদি আইন লেখেন নাই, বা ধরেন কি বলে যে 5 ধারা, তামাদির প্রশ্ন লিখতেছেন, লিখেছে 5 ধারা এটা বলা আছে, আপনি নাম্বার পাবেন কিন্তু এটা নাম্বার কেটে দেওয়া যায়। কিসের 5 ধারা? তামাদি আইন, এসআরএক্স, সিপিসি, কোনটার? আপনাকে অবশ্যই লিখতে হবে। অবশ্যই আইনের নাম অন্তত একবার হলেও ব্যবহার করতে হবে। যেই পার্টের প্রশ্ন দেবেন সেই পার্টের আইনের নাম প্রথম বিসমিল্লাহ একবার করতেই হবে, এরপরে আপনি বাকিটুকু লিখে চলে গেলে হবে। ওকে ওকে। 1860 সালে 45 নং আইন, ভাই এত নং আইন দরকার নেই, এমনি পারেন না আবার 45 নম্বর আইন, 48 নম্বর আইন। সো অত দরকার নেই, 48 নাম্বার দিয়েও হয়, কিন্তু দরকার কি অত উস্তাদি করার? আইনের নাম লিখবেন, টিচারকে উনি মানে বেশি উস্তাদি দেখাতে যাচ্ছে। 1 নং আইন, ঠিক আছে, এগুলো দরকার নেই। আর আরেকটা বিষয়, আইন এবং ধারা আপনি ইংরেজিতে লিখতে পারবেন। আইন এবং ধারা ইংরেজিতে লিখতে পারবেন, যেমন পেনাল কোডের, হ্যাঁ, পেনাল কোড এর আপনি এইভাবে লিখতে পারবেন, আইন এবং ধারা, ঠিক আছে, আইন এবং ধারা এভাবে মনে রাখতে হবে। ওকে। কেস রেফারেন্স মনে না থাকলে কি হবে, পুরা রেকর্ড আবার শুনেন, হ্যাঁ, পুরা রেকর্ড আবার বসে বসে শুনেন, তাহলে জানতে পারবেন। আইন এবং ধারা এবং টেকনিক্যাল যে কোনো টার্ম, যেমন রেস জুডিকাটা, এগুলো কি করা যাবে? এগুলো ইংরেজিতে লেখা যাবে, অথবা এইভাবে লিখতে পারবেন, রেস জুডিকাটা এভাবে লিখতে পারবেন। ওকে, এভাবে লিখতে পারবেন, ঠিক আছে। আর সংক্ষেপ করবেন না, যেমন সিপিসি এরকম করবেন না, এসআর অ্যাক্ট এরকম করবেন না, এগুলো পুরাটাই লিখবেন। হ্যাঁ, যদি বারবার ব্যবহার করেন তখন আপনি সংক্ষেপ করতে পারেন, কিন্তু প্রথমবার, আবারও বলি, যেটাই করবেন প্রথমবার পরিপূর্ণ ধারা লিখবেন। ওকে, মনে থাকবে। কিন্তু সারা খাতায় ইংরেজি আর বাংলা ইংলিশ একেবারে নাজেহাল করে, আপনি কিন্তু ধরা খাবেন ভাই। আপনাকে কি করতে হবে? বুদ্ধি করতে হবে। শোনেন, সব কথাকে বলে দেওয়া হয়, এগুলো হচ্ছে একটা কমন সেন্স থাকতে হয়। হ্যাঁ, যেমন 53 ধারাটা আপনি এইভাবে লিখেছেন, 53 ধারায় বলা আছে, এটা হচ্ছে ওকে ফাইন। আবার কিছু বিষয় আছে সেগুলো আমি বলবো এইভাবে লেখা, যেমন 265 এর A, 265 এর B, এইগুলো এইভাবে লেখলেই ভালো, সুন্দর, ঠিক আছে। কারণ এইগুলো ক খ দিয়ে লেখা যায় না, কিন্তু নিয়ম না, কিন্তু এটা ক খ লেখা। কারণ 265 এর A যদি ক খ দিয়ে লেখেন জীবনেও আপনি শেষ না হইতে পারবেন, কঠিন। ওগুলো কি করবেন, AB এইভাবে লেখেন। 21 এর A, এইগুলো একটা স্ট্র্যাটেজি, এইগুলো ফলো করবেন, সহজ লাগবে আর কি। ওকে, এবং অটো হাইলাইটেড হয়ে যায়। ওকে ওকে। আপনারা কি যখন কথা বলি তখন কি কান বন্ধ করে রাখেন? বন্ধ করে রাখেন? আমি তো বারবারই বলছি, অন্তত প্রথমবার পরিপূর্ণ নামটা ব্যবহার করবেন, এরপরে সংক্ষেপে শুধু ধারাগুলো লিখলেই চলে। 5 বার একই কথা তো লেখার প্রয়োজন নেই। আর এই দণ্ডবিধি কেন আপনার এত এত শর্ট করার কথা, কোন আইক্যেলে মনে আসতেছে যে এত শর্ট করতে হবে? হৌ কি, হৌ কোনো আইন আছে নাকি? কোনো আইন আছে নাকি? মানে কোশ্চেন যখন আর পায় না তখন এটা বানায় বসে বসে। তো ছেলেকে নিয়ে গেছে বাপে মেয়ে দেখাতে, এলাকার মানুষজন নিয়ে গেছে, বাপে না, নিয়ে গেছে ছেলেকে, যে তোর বাপের নাম বললে তো তোর বিয়ে ভেঙে যায় বারবার, তুই এবার নামটা বলবি না, অন্তত তোর বাপের নাম বলবে। বাপ হচ্ছে এলাকার খুব টাউট মানুষ, তো ছেলেকে অনেক বুঝাই নিয়ে গেছে যে বাপের নামটা অন্তত বলবি না, ঠিক আছে, আর বেশি কথা বলবি না, কম কোশ্চেন করবি। তো দুটো কথাই মনে রেখেছে, বেশি কথা বলবো না আর বাপের নাম বলবো। তো সবাই কথা বলতেছে, ও ভাবলো যে আমি তো কোনো কথাই বলতে পারতেছি না, তাই একটা কথা বলি। শ্বশুরকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি কি বিয়ে করেছেন? কোনো কথা পাচ্ছে না, জিজ্ঞেস করতেছে যে আব্বা আপনি কি বিয়ে করেছেন, শ্বশুরকে জিজ্ঞেস করতেছে, ও তো মেয়ে দেখতে গেছে, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যেরকম প্রশ্ন আর খুঁজে পাচ্ছে না, লিখবো কি না, এইসব জিনিস মানুষের হয়তো জীবনেও লেখে না, হয়তো বা, হ্যাঁ, ঠিক আছে। আবার বলছে কি যে যে বাপের নাম বলতে না করেছিলাম, তখন বলছে যে তোমার বাপের নাম কি? বলছে অত পাগল খিলাস ছিল না যে বাপের নাম বলে দি বিয়ে ভেঙে যাক। হ্যাঁ, তো আপনাদের অবস্থা এরকম হয়েছে আর কি। হ্যাঁ, তো কোন প্রশ্ন কি করবেন না করবেন বুঝে উঠতে পারতেছেন। ওকে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখেন যে কিভাবে কি করবেন। আর না পারলে কিছুই লিখেন না, নিজের নাম লিখে দিয়ে চলে আসেন, এইসব আবার শিখাই দেওয়া লাগে স্টুডেন্টের। এই যে লিখেছি, যদি ধারা উপধারা মনে না থাকে তাহলে কি করবেন? যদি ধারা উপধারা মনে না থাকে তাহলে শুধু ধারাটা লিখবেন, কোনো অসুবিধা নেই, উপধারা লেখার দরকার নেই। অথবা কিছুই মনে নাই তাহলে আইনের নামটা অন্তত লিখে আসেন। ওকে, আইনের নামটা অন্তত লিখে আসেন। ওকে।
কাটাকাটি করা যাবে কিনা, সাধারণত কাটাকাটি করবেন না, তবে কি করবেন, লাইন সোজা রাখবেন, ঠিক আছে, চেষ্টা করবেন এইগুলো। ইচ্ছা করে বেশি বড় করে লেখা বা অনেক গ্যাপ দিয়ে লিখবেন না, এগুলো খুবই খারাপ, ঠিক আছে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি করা উচিত? অন্ততপক্ষে সবার আগে 100% গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করা উচিত সবার আগে, যেগুলো ইম্পর্টেন্ট। সেই কোনগুলো এরকম আছে, যেমন ধরেন সিপিসির ক্ষেত্রে প্লিডিং, রেস জুডিকাটা, তারপরে ধরুন হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট, এরকম ইম্পর্টেন্ট গুলো ভালো করে, তারপরে বাকি যেই তথ্যগুলো আছে যেগুলো হচ্ছে 99% ইম্পর্টেন্ট বা মোটামুটি, সেগুলো অ্যাভারেজ ওভারঅল এমসিকিউর মতো করে পড়ে যাও, ঠিক আছে, এমসিকিউর মতো করে পড়ে যাও। আবারও বলছি যে এইখানে যে সাজেশনটা আপনাদের দেওয়া আছে, এই সাজেশনে সবকিছু যে আপনাকে একেবারে খুঁটায় খুঁটায় পড়তে হবে এরকম না, কিছু বিষয় থাকবে খুব দারুণ ভাবে মুখস্থ করতে হবে। যেমন এখানে রেস জুডিকাটা আছে, প্লিডিংস এর চ্যাপ্টার আছে, আরজি চ্যাপ্টার আছে, এডিআর এর চ্যাপ্টার আছে, এগুলো খুব ভালো করে, আঞ্চলিক এখতিয়ার খুব ভালো করে পড়তে হবে। তারপরে অ্যাপিয়ারেন্স নন অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে রায়ের পূর্বে গ্রেপ্তার, অস্থায়ী নিষেধাজ্ঞা, আপিল ডিবি রিভিশন, এগুলো খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আর এগুলো তো জাস্ট ওভারঅল পড়তে হয়, এই জায়গায় যে শর্ট শর্ট টপিক দেওয়া আছে। একইভাবে এসআর অ্যাক্টের এই যে 8, 9 ধারা, 42 ধারা, 12 ধারা, 21, 21 22 ধারা, এগুলো কি খুব ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। এবার কি বলে যে দলিল সংশোধন, রদ, এইসব বিষয়গুলো কি করতে হবে, খুব ভালো করে পড়তে হবে, ওকে। সত্য ঘোষণা মামলা করার পর বিবাদী উচ্ছেদের হুমকি দিলে কি মামলা করতে হবে? আমি জানি না ভাই, আপনাদের যা খুশি করেন, স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হবে বলে। একটা মামলা চলমান থাকলে তার উপরে যদি কি করা হয়, যদি ওই সাবজেক্ট ম্যাটারে কি আছে, আর কতবার বলবো, এগুলো বলতে বলতে বমি এসে যাচ্ছে, ঠিক আছে, যে মামলা চলমান থাকলে সেই বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে, আর ফ্রেশ হলে স্থায়ী চাইতে হয়। সহজটাও পারে না, কঠিনটাও পারে না। ফৌজদারি কার্যবিধি, এখানে মনে রাখবেন যে ঘোষণা, ক্রোক, আসামির অনুপস্থিতিতে বিচার, ঠিক আছে, তারপরে হচ্ছে আমলযোগ্য অমলযোগ্য, তদন্ত ভার পাইলে কি করবে, তারপরে ট্রায়াল, হ্যাঁ, ট্রায়াল তদন্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট এইবার, হ্যাঁ। তারপরে হচ্ছে চার্জ, এইসব বিষয়গুলো, বিশেষ করে ট্রায়ালের ব্যাপারগুলো, তদন্ত, তারপরে আপিলের ব্যাপারগুলো, রিভিশনের ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট আছে, ওকে। সেগুলো ভালো করে পড়লেই হবে, আশা করা যায়। পেনাল কোডেও একই রকম, কালপাবল হোমিসাইড আর আছে জয়েন্ট লায়াবিলিটি, খুব ইম্পর্টেন্ট। কালপাবল হোমিসাইড, জয়েন্ট লায়াবিলিটির কনসেপ্ট গুলো, জয়েন্ট লায়াবিলিটি মানে কিন্তু শুধু জয়েন্ট লায়াবিলিটি না, এখানে বেআইনি সমাবেশ বা আদার্স এইসব বিষয়গুলো সবই আছে, ওকে। এরপরে এভিডেন্স অ্যাক্টে হচ্ছে এই যে জুডিশিয়াল নোটিশ, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে ডকুমেন্টারি এভিডেন্স, অরাল এভিডেন্স, এইসব বিষয়গুলো ভালো করে পড়তে হবে। তারপরে এভিডেন্সিয়ারি ভ্যালু, যেগুলো কনফেশন বা কনফেশন স্টেট অ্যাডমিশন, এই রিলেটেড ব্যাপারগুলো, ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে। বার্ডেন অফ প্রুফ, স্টপেল, তামাদি আইনের ক্ষেত্রে 5 ধারা, আসুক বা না আসুক 5, 6, এগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, এগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট থাকে আর কি, ঠিক আছে। এবং এখানকার কি বলে যে আহ বৈধ অপারগতা যেটা আর কি, এগুলো, তারপর এখানে মোটামুটি সব সেকশনই খুব ভালো করে পড়তে হবে, ওকে। আর কোনো হাইলাইট হবে না ভাইয়া, পুরা সাজেশনই সাজেশন। বার কাউন্সিল অর্ডার থেকে এই যে সাজেশনে থাকা যেগুলো আছে, বিশেষ করে এই রুল গুলো খুব ভালো করে পড়তে হবে, কোনো হাইলাইটেড সাজেশন হবে না। এবার ড্রাফটিং এর ক্ষেত্রে খুব সহজভাবে মনে রাখবেন, সিভিল থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন, সিপিসিআর লিমিটেশন থেকে অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট, আর হচ্ছে এসআর থেকে একটা প্লেন, সিআরপিসি থেকে কমপ্লেইন, বেল আর ডিসচার্জ, আর বার কাউন্সিল অর্ডার থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন আর কি, ওকে। সুপারিশমালা কি? সুপারিশমালা হচ্ছে কি জানি না, রিকমেন্ডেশনস। প্রবলেম কোশ্চেন কিভাবে দিতে পারেন, কয়েক ভাবে প্রবলেম কোশ্চেন আনসার দেওয়া যায়, হ্যাঁ। একটা হচ্ছে এই ফরম্যাট, শুধু ইস্যু লিখবেন, রিলেভেন্ট ল লিখবেন, কনক্লুশন, কাহিনী শেষ, ঠিক আছে, এভাবে লিখবেন। তারপরে হচ্ছে আপনার যা খুশি করেন, আমার সাজেশন দেওয়ার দিয়েছি, যা যেটা পড়তে মন চাবে সে ফুল পড়বে, কারণ সবার দায়িত্ব তো নিতে পারবেন। ফ্যাক্ট যদি দেন তাহলে খুব সামারি করে লিখতে হবে। আমার সাজেশনে এভিডেন্সের অ্যামেন্ডমেন্ট গুলা যদি থেকে থাকে তাহলে ইম্পর্টেন্ট, আর আপনাদের ইচ্ছা কে কি পড়বে না পড়বে, এটা তার ব্যক্তিগত বিষয়। ইস্যুস, ডিসিশনস, লিগাল অ্যানালাইসিস, এটা হচ্ছে যদি ফ্যাক্ট লেখেন তাহলে খুব সামারি করে লিখতে হবে, 2-4 লাইনে, বেশি বড় করা যাবে না কিন্তু, হ্যাঁ। আর লাস্ট মোমেন্টে যদি এমন হয় যে আপনার প্রশ্নটা লেখা হয় না, একদম শেষ সময় চলে আসছেন, তাহলে কি করবেন, তাহলে জাস্ট ডিসিশন উইথ রিজনিং আর রেফারেন্স মনে থাকবে। অনেক সময় এরকম হবে, লাস্ট মোমেন্ট 2-3 মিনিট আছে, আর সময় নেই, তখন এত ফরম্যাট দরকার নেই,
তখন সরাসরি মেরে দেবেন। ওকে, এরপরে দেখেন ফ্যাক্ট ইন শর্ট। যদি আরেকটা পদ্ধতি ফ্যাক্ট ইন শর্ট, ইস্যুড, ডিসিশন, লিগাল অ্যানালাইসিস, যে কোনো ভাবে আপনি দিতে পারবেন। ওকে, যে কোনো ভাবে। ওইটা তো এক দুইবার এসে গেছে আর কি। বাংলায় লিখবেন, বাংলায় বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, মন্তব্য, অথবা এগুলো ইংলিশেও এইভাবে দিয়েও লিখতে পারবেন, দরকার নেই ইংলিশ। আপনি ওই যে আইনগত বিশ্লেষণ, সিদ্ধান্ত, বিচার্য বিষয় বাংলায় লিখলি কাহিনী শেষ। ঠিক আছে। আর যদি অন্য অ্যান্সার স্টাইল অফ আদার কোশ্চেন, সবসময় মনে রাখবেন যেই ধারা আসবে সেই ধারা ব্যাখ্যা করবেন, সেই ধারার উপাদান লিখবেন এবং একটা উদাহরণ দেবেন। এবং আপনি বুলেট পয়েন্ট করে লিখতে পারবেন, ক খ দিয়ে লিখতে পারবেন, 1 2 দিয়ে লিখতে পারবেন। আর ডিফারেন্স আসলে বক্সের মধ্যেও লিখতে পারেন, প্যারাগ্রাফ আকারেও লিখতে পারেন, উইথ হেডিং দিয়েও লিখতে পারেন। হ্যাঁ, ইচ্ছা যেটা ভালো হয় আর কি। কোনো কোনো প্রশ্নে পরামর্শ চাই, কিছু কিছু প্রশ্ন থাকবে দেখবেন বলবে যে পরামর্শ দেন। ঠিক আছে, পরামর্শ চাই, তখন আপনার কি করতে হবে? পরামর্শ আপনি তখন আপনার মতো করে যা বুঝেন, আপনার মতো করে যা বুঝেন সেই বিষয়টা লিখতে হবে। ওকে ওকে, এরপরে দেখেন পরীক্ষার 2-3 দিন আগে অন্তত একদিন এমসিকিউর মতো করে ওভারঅল বইটা পড়বেন। এমসিকিউর মতো করে অ্যাজ ইট ইজ, যেভাবে পড়েছিলেন এমসিকিউতে। মানে মুখস্থ করার দরকার নেই, 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা 7টা আইনের, আর এমনি জাস্ট একবার দেখে যান, কারণ পরীক্ষার হলে এটা খুব কাজে দিবে। ছোটখাটো যে কোনো তথ্য একবার পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে করবেন, বেশি আগে না বা বেশি পরেও না। একদিন, সারাদিন হোক বা অথবা 5-6 ঘন্টা হোক, অন্তত এটা করবেন। ওইটা আপনার মুখস্থ করবেন, জাস্ট কি পড়েছিলেন পিলিতে ওইটা একটু রিকল করা আর কি। ওকে, ফ্যাক্ট বড় হলে তো লিখবেনই না, জাস্ট সরাসরি ইস্যু এইসব দিয়ে দিবেন। ওকে, কত ঘন্টা পড়া হচ্ছে? এখন 10-12 ঘন্টা করে পড়বেন ভাই। এখন প্রচুর পরিমাণে পড়বেন এবং প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করবেন, কারণ এই সময়টা আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটার খাবেন। আর এখন যদি পারেন এই বাকি 7 দিন ডাবের পানি, খেজুর, তারপর হচ্ছে বাদাম, এইগুলো রাখবেন। কারণ কি এখন যত বেশি আহ ইয়ে লাগবে, মানে আপনার হচ্ছে স্ট্রেস লাগবে, যত বেশি আপনার কি বলে এনার্জি কমে আসবে, তত বেশি বাদ দিতে মন চাবে, পড়তে ভাল লাগবে না। এই কারণে এইগুলো একটু মেনটেন করবেন। আর সত্যি বলতে কি, এখন আপনার আসলে কিছুই লাগবে না, বাকি 5 দিন দেখবেন আপনি অন্য লেভেলে পড়াশোনা করতেছেন, আর যা পড়তেছেন তা ভুলে যাচ্ছেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। বাকি দিনগুলোতে যা গুরুত্বপূর্ণ গুলো পড়বেন, শুধু একটু লিখবেন, লেখার কোনো বিকল্প নেই, কারণ আপনি রিটেন পরীক্ষা দিয়েছেন। শুধু দেখে দেখে যদি নিয়ত করে যান তাহলে বিপদে পড়বেন, সোজা কথা। এই জন্য যা পড়বেন তা অন্তত লিখবেন, অবশ্যই লিখবেন। হ্যাঁ, ফেসবুক মোবাইল থেকে দয়া করে দূরে থাকেন, কারণ আপনারা দেখি একটা স্ট্যাটাস দিলে সাথে সাথে লাইক কমেন্ট দিয়ে বলে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ পার্টি কিন্তু খবর খবর আছে, বিপদে পড়বে। অর্থাৎ মোবাইলটা হাতের কাছেই রাখে, জান যাবে তো মোবাইল ছাড়বেন। হ্যাঁ, সেই মোবাইলটা দূরে রাখেন। হ্যাঁ, দূরে রাখেন। সব কমিউনিকেশনের জন্য তো এখন সব জেনেই গেলেন, এখন আর কোনো বাড়তি কোনো পেরেশানি নেই। ওকে, ফাঁদে পা দিবেন না। ওই 10টা প্রশ্ন পাওয়া যাচ্ছে, 5টা প্রশ্ন, 5টাই কমন আসছে, বিকাশে 500 টাকা দিলি প্রশ্ন টশ্ন পাওয়া যাচ্ছে, এই টাউট গুলো থেকে দূরে থাকবেন। এক্সামের আগের রাতে অবশ্যই ঘুমাবেন, অবশ্যই ঘুমাবেন, অবশ্যই ঘুমাবেন, অবশ্যই ঘুমাবেন। রিভিশন হোক আর না হোক ঘুমায় যেতে হবে, সোজা কথা। ঘুমানো মাস্ট, ঘুম মাস্ট, ঘুম আবারও বলছি মাস্ট। এই কাজটা ভুলেও করবেন না, ভাববেন যে অনেক কিছু বাদ আছে, থাকুক, ভোরবেলা উঠে পড়েন, 1 ঘন্টা পড়েন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঘুম জরুরি, আবারও বলছি ঘুম জরুরি, আবারও বলছি ঘুম জরুরি, কারণ এই কাজটা কত স্টুডেন্ট যে করে ধরা খায়। হল এনভায়রনমেন্টে গিয়ে সবার সাথে বেশি গল্প টল্প করবেন না, কারণ রিটেন পরীক্ষা তো। আপনি হচ্ছে এই রিটেন পরীক্ষাতে হচ্ছে বেশি মানুষের সাথে পরিচিত হবেন না। হ্যাঁ, খুব ডিস্টার্বিং রিটেন পরীক্ষাতে। এবং কে পাশে বন্ধু বান্ধব, কে আশেপাশে আছে, এগুলো কোনো কেয়ার করবে না। ঠিক আছে, আর হলে ঢোকার পরে কিছুক্ষণের জন্য ব্লাঙ্ক হয়ে যায় কিন্তু আমরা। ঠিক আছে, কিছুক্ষণের জন্য ব্লাঙ্ক হয়ে যায়। এই যে কিছুক্ষণের জন্য ব্লাঙ্ক হয়ে যায়, তাহলে কি করব? চুপ করে থাকবেন, কোনো কিছু রিকল করবেন না, চুপচাপ থাকবেন হলের মধ্যে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। খাতা দিলে যেটা পারেন ওটা লেখা শুরু করুন, বাকি সব আস্তে আস্তে মাথায় চলে আসবে। এইটা একটা বিশাল ব্যাপার, লেখার সময় দেখবেন আপনার সব চলে আসতেছে মাথায়। সো এটা নিয়ে প্যারেশান হওয়া যাবে না। ওকে, রোল নাম্বার, নিজের নাম, ঠিকানা, এগুলো সবকিছু, বারবার বাথরুমে যাবেন না। হ্যাঁ, খাতার স্ক্রিন স্ক্রিন করে অযথা সময় নষ্ট করবেন না, যেটা যেটুকু সময় যেটুকু দরকার সময় থাকলে করবেন, না হলে নাই। ইলেকট্রিসিটি না থাকলে হই হুল্লোড় করবেন না। ইলেকট্রিসিটি নাই থাকতে পারে, রিটার্ন খাতা, যেহেতু 4 ঘন্টা পরীক্ষা, হই হুল্লোড় করবেন না। ইলেকট্রিসিটি না থাকলে যার যা দরকার, যে চিল্লা, আপনার চিল্লানিতে ইলেকট্রিসিটি আসবে না, আপনি চিল্লাইলেও আসবে না।
না চিল্লাইলেও আসবে না। সো যেরকম পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতি সেরকম ফেস করতে থাকবে, নার্ভাস হয়ে পড়বেন না, শান্ত হয়ে বসে পরীক্ষা কন্টিনিউ করবেন। ওকে। পরীক্ষার্থীরা সাধারণত 27 ধরনের কমন মিস্টেক করে। এক, লেখা জড়িয়ে ফেলে, প্রশ্ন নাম্বার লেখে না, কোন গ্রুপের প্রশ্ন কোন গ্রুপ লেখে না, কোথায় কি লিখতেছে সেগুলো ঠিক মতো লেখে না, লুজ শিট নিয়ে পেজ নাম্বার দেয় না। পেজ নাম্বার বলতে ওই যে পেজ উল্টাপাল্টা করে ফেলে আর কি। হ্যাঁ। প্রশ্ন সম্পূর্ণ পড়ে না, প্রশ্ন নাম্বার ইংরেজিতে হয়ে যায়, আবার বাংলায় লিখতেছে, ইংরেজি ইংরেজি, বাংলা বাংলায়, এরকম হয়ে যায়। অর্থাৎ 8 নাম্বারকে 4 নাম্বার, 4 নাম্বারকে 8 নাম্বার, এরকম হয়ে যায়। কাটাকাটি ঘষা মাজা করে। শুরুটা সুন্দর, তবে এতটাই সুন্দর যে শেষ লিখতে পারে না, অর্থাৎ লিখেই যায়, শেষ করতে পারে না। পর্যায়ক্রমে সাজাইতে হবে প্রশ্নগুলো। বানান ভুল, রেফারেন্স ভুল, আইনের নাম ভুল, এইগুলো করলে কিন্তু নাম্বার কাটে। ড্রাফটের ফরম্যাট ভুলে গেলে নাম্বার কাটে। সমস্যামূলক প্রশ্নের ধাপগুলো খেয়াল করে লিখবেন। ঘটনা দেওয়া থাকলে 2 লাইনে বেশি লিখতে যাবেন না, বেশি ডিটেলস লিখতে যাবেন না। ধারার রেফারেন্স ছাড়া উত্তর লিখলে নাম্বার পাওয়া যায় না। প্রশ্নের নাম্বার দেন কিন্তু ক অথবা খ লেখে না অনেকেই। হ্যাঁ। অর্থাৎ প্রশ্নে ক খ আছে ওঠে দেন। প্রশ্ন সিলেকশন ভুল করা, অর্থাৎ শুরুতেই কঠিন প্রশ্ন লিখবেন না, সহজ প্রশ্ন লিখবেন। সব মিলিয়ে লিখতে না পারা, অনেকেই লিখতে পারে না ঠিক মতো আর কি। হ্যাঁ। একটা প্রশ্নে কম কম লেখা বা একটা প্রশ্নে 7 মার্কের জন্য কতটুকু লিখবেন এইগুলো ভুল করে ফেলে। একটা প্রশ্ন দেখা যাচ্ছে 5 মার্ক, লিখিয়ে যাচ্ছে, দরকার নেই। প্রয়োজন যতটুকু ততটুকু লিখবেন। ওকে। প্র্যাকটিসের অভাব, সেভারাল পার্ট থাকলে খেয়াল করে না। কেস ল নিয়ে আলোচনা, কয়টা লিখবেন, কি লিখবেন, এটা নিয়ে অনেক পেরেশান থাকেন। প্রয়োজন হলে লিখবেন, না হলে না লিখবেন। প্রশ্নের ট্যাপ, অনেক সময় সহজ প্রশ্ন কিন্তু সময় ক্ষেপণ করে, খেয়াল করে বুঝতে হবে। যদি কঠিন প্রশ্ন আসে কি করবেন, চুপচাপ মাইরে যেইটা পারেন ওটা শুরু করে দিবেন। পাস মার্ক কত, 50-এ পাস মার্ক। প্রশ্নের মধ্যে কোনো আনইউজুয়াল সাইন ব্যবহার করবেন না। কত পেজ লিখবেন এটা নিয়ে ওয়ারিড হবেন না। অবশ্যই প্রতিটি প্রশ্নের আগে থেকে এই সময়ের একটা পরিকল্পনা করে রাখবেন, যে আমি প্যানাল করে এতটুকু টাইম নিব, অ্যাসার একটা এতটুকু টাইম নেবো, কয়টি প্রশ্ন উত্তর দিলেন বারবার খেয়াল করবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস, অভাব থাকলে হবে না, খুব আত্মবিশ্বাস রাখতে হবে। বুঝছেন? ওকে। প্রশ্ন কেমন হবে, কেমন প্রশ্ন হতে পারে, সেই সব বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রশ্ন সহজ হোক কঠিন হোক যেটা আসুক, ফেস দা হল, সোজা কথা। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি প্রশ্ন খুব কঠিন আসে, মনে করবেন 40ও পাস হতে পারে। সো এইগুলো নিয়ে টেনশন করা যাবে না। প্ল্যান এ হচ্ছে প্রশ্ন কমন আসলে, আর প্ল্যান বি হচ্ছে কমন না আসলে যা জানেন জীবনে, যতটুকু পড়াইছি, যেই সব বিষয় সম্পর্কে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে লিখে আসতে পারে। এন্ড এখানে বলছি মডেল টেস্টের ব্যাপারে, এখানে আসেন। সো মডেল টেস্টের ব্যাপারে আমাদের একটা, মানে, এটা আমি বলেছি মডেল টেস্টের ফিস না, এটা অ্যাকচুয়ালি ফিস না। যারা সরাসরি দিতে আসবেন অফলাইনে, আমাদের মডেল টেস্টটা 18 তারিখও নেওয়া সম্ভব হচ্ছে না, সম্ভবত হরতাল পড়েছে। এই কারণে আমরা বাধ্য হয়ে 19 তারিখে নিচ্ছি। সো এই কারণে যেটা হচ্ছে, যারা সরাসরি পরীক্ষা দিতে আসবেন আপনাদের খাতা দেওয়ার একটা বিষয় আছে, পাশাপাশি একটা ম্যানেজমেন্টের একটু বিষয় আছে। এই জন্য 110 টাকা মাত্র। এই নাম্বারে বিকাশ করে, এই নাম্বারে একটা SMS করেন। যারা শুধু অফলাইনে দেবেন, অনলাইনে যারা দেবেন তাদের কোনো টাকা দেওয়া লাগবে না। যারা অফলাইনে দেবেন, এই 110 টাকা বিকাশ করে SMS করবেন এই এই নাম্বারে। এইটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, অথবা আমি গ্রুপে লিখে দিব। এইটা দিলে হবে কি, আমি 6 ঘন্টার মধ্যে একটা ফিরতি মেসেজে আপনাদের লোকেশন দিয়ে দিব। এইটা দিলে আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে, কয়টা প্রশ্ন করতে হবে, কি করতে হবে, যেটা পিলিতেও করেছিলাম আমরা। হ্যাঁ। সাধারণত কিন্তু আমি মডেল টেস্টে হচ্ছে 500 করে নিই, কিন্তু এবার আপনাদের থেকে নিচ্ছি না, যেহেতু সময় কম, আপনাদেরও পেরেশানি চলতেছে। বাট এইটা কিন্তু কোনো ফিস না, এটা জাস্ট একটা নমিনাল অ্যামাউন্ট, যেটা আপনাদের ওই কাগজ টাগজের জন্য লাগবে। ঠিক আছে। সো পারবেন তো, নাকি ভাবছেন যে 110 টাকা আবার দিব? এটা শুধুমাত্র অফলাইনে যারা আসবে। নাম্বার কি ভুল দিয়েছি? হাই হাই, নাম্বার ভুল দিলে তো সমস্যা। 017193265, ও 95 নেই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড। থ্যাংক ইউ। নাম্বার ভুল আছে, নাম্বার কারেকশন করে দিচ্ছি। 95, হ্যাঁ। ওকে। ঠিক আছে। আর যারা অনলাইনে দেবেন তাদের আমি গ্রুপে বলে দিব, এবং আপনাদের পরীক্ষাটা 19 তারিখে সকাল 10টা থেকে হবে। 10টার সময় কেন দিচ্ছি, কারণ সকালবেলা যেহেতু পরীক্ষা হবে, প্র্যাকটিসটা সকালবেলাই করতে হবে। ওকে। অ্যান্ড মডেল টেস্ট স্যাম্পল পেপার একটু দেখাই, যে আপনাদের মডেল টেস্ট স্যাম্পল পেপার যারা অনলাইনে দিয়েছে তাদের একটা স্যাম্পল পেপার দেখায় আপনাদের। আজকে যেহেতু আপনাদের সাথে শেষ আমার কথাবার্তা, যারা ইংলিশে আছেন তাদের আরো 10 মিনিট একটু ধৈর্য ধরেন। এদের বাংলা ব্যাচটা শেষ হইলে আপনাদেরটা শুরু হবে আর কি। তাহলে সুবিধা হবে কি, আপনারা যখন লিখবেন তখন আমার কাছে পরীক্ষা দিয়েছে এরকম কিছু স্টুডেন্টের যে একটা খাতা আপনাদেরকে দেখায়।
এই যে অনলাইন পরীক্ষা দিয়েছে তাদের দু একটা খাতা দেখে। দেখেন, এটা হচ্ছে অনলাইন পরীক্ষা দিয়েছে। এই যে লেখছে দেখেন, ইনস্ট্রাকশন পড়িয়েছি, এখান থেকে আরম্ভ করতে হবে। যখন অনলাইনে দেবেন তখন এগুলো আমি বলে দিব। হ্যাঁ, এই যে দেখেন ও নাম্বার গ্রুপ ক অংশ, একের ক নং প্রশ্নের উত্তর, এই যে এইভাবে লিখবেন। হ্যাঁ, এই যে ও কিন্তু বামে দেখেন কত জায়গা ছেড়ে রেখেছে। লেখাটা দেখছেন পরিষ্কার না? এই দেখেন প্রিন্সিপ লিখেছে, কাহিনী শেষ। এবার দেখেন এটা লিখেছে, এইরকম করে লিখেও দেখেন 47 পৃষ্ঠা হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যারা ভাবেন যে ভাইয়া কত লিখবো, কতটুক লিখবো, হ্যাঁ, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন, এবার দেখেছেন কিভাবে লিখবেন, কিভাবে লিখবেন, এটার একটা একটা ডেমো পেয়ে গেলেন। হ্যাঁ, সো আপনাদের টেনশন নাই। আর দেখুন অল্প অল্প করে লিখলো কত পেজ লেখা হয়েছে। আপনারা যারা ভাবেন, এই যে দেখেন ও গুরুত্বপূর্ণ বিষয় আন্ডারলাইন করেছে, খেয়াল করছেন? গুরুত্বপূর্ণ বিষয়টা কি করেছে, এই যে সেকশনটা আন্ডারলাইন, যে বেশি আন্ডারলাইন করেছে। আপনারা শুধু রেফারেন্সটা আন্ডারলাইন করলেই হয়ে যাবে। এবার হাইলাইট দেখেন, এইটা পেন দিয়ে করেছে। আপনারা এবার বুঝেছেন? ওরে মোর খুদা রে, উপরে 3 ইঞ্চি দেখাতে হবে। ও তো লিখেছে এখানে অনলাইনে পরীক্ষা দিয়েছে, ও 3 ইঞ্চি, এই যা ধরে নিতে হবে যে 3 ইঞ্চি। ছবি যখন তুলেছে তখন কি আর 3 ইঞ্চি দেখা যায় নাকি? 3 ইঞ্চিও দেখাই দিতে হবে বলে। তো যাই হোক, তবে আমার এখানে পরীক্ষা দিলে আপনারা এইভাবে করে দিয়ে, এইভাবে করে স্ক্যান করে পাঠাবেন, ক্যাম স্ক্যানার দিয়ে বা যে কোনো একটা স্ক্যানার দিয়ে। দ্যাটস ইট। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আপনাদের এটাও দেখিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে। হ্যাঁ, এসএমএস করে রাখেন। লিখিত পরীক্ষার পর আমরা শেষ। লিখিত পরীক্ষার পরে ভাইবার কথা আগেই বলে রাখছি, কারণ এরপরে তো আর আপনাদের সাথে আমার আর দেখা হবে না। সো যারা ভালো পরীক্ষা দেবেন এবং ভাইবার ক্লাস ক্লাস বা প্ল্যান হচ্ছে যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে তা আমরা আগে থেকেই জানতে পারি যে কবে থেকে দেবে। তো সাধারণত ভাইভাতে এখন আর টাইম দেয় না, আগে যেমন অনেক টাইম দিত এখন দেয় না, এখন 10-15 দিন টাইম দেয়। তাই যখন আমাদের রিটেন রেজাল্ট দেবে বলে আমরা জানতে পারি, মোটামুটি 15-20 দিন আগে থেকেই আমরা ডেমো ক্লাস শুরু করে দিই। সো যারা যারা মনে করবেন কনফিডেন্ট থাকবেন তারা তারা ডেমো ক্লাস শুরু করে দিতে পারবেন আর কি। হ্যাঁ, তো এই ভাইবার জন্য কিন্তু এই বই মনে রাখেন, যেদিন পাস করবেন এদিন এই ভাইবার বই কিনে নেবেন, অথবা আগেও কিনে নিতে পারেন, কারণ এটা আপডেট বই বাজারে আছে। এখন আর নতুন করে রিপ্রিন্ট আসবে ওরকম কোনো আসবে না। সো এই বইটাই আপডেট এবং সুন্দর আছে। আর এই বইগুলো ভুলে যায় না, রেফার টেফার কইরেন। যে বইতে প্রিলিমিনারির জন্য এবং ইংলিশের জন্য, মডেল টেস্টের জন্য, ইংলিশের জন্য যাই যাই দিয়েছি, ভবিষ্যতে হাইকোর্টের জন্য এইগুলা। হ্যাঁ, ভবিষ্যতে যদি ভাইবা টাইবা পাস করতে পারেন তাহলে এরকম হ্যান্ডশেক ট্যান্ডশেক করতে পারবো, দেখাও হবে। আপনাদের সাথে তো দেখা হলো না। পরীক্ষার পরে কি করবেন এই কথা তো আর পরে বলতে পারবো না, এই জন্য বলে দিচ্ছি। যারা সক্ষমতা আছে তারা জুডিশিয়ারির জন্য প্রিপারেশন নেবেন। যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে, যাদের সক্ষমতা আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে, আমাদের এইখানে জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়া যায়। সো জুডিশিয়ারি প্রিপারেশন নিতে পারেন। কোর্ট প্র্যাকটিসে চলে যাবেন যাদের কোর্ট প্র্যাকটিসের ইচ্ছা আছে, কারণ 3-4 মাস, 3 মাস মোটামুটি লাগে রেজাল্ট দিতে। কর্পোরেট প্র্যাকটিসে গেলে কর্পোরেটে যাবেন, স্কিল ডেভেলপমেন্ট হলে। বসে থাকবেন না, সোজা কথা, জীবনে অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, বসে থাকা যাবে না, এইটুকুই রিকোয়েস্ট থাকবে। আর ভুলে যাবেন না, ডেফিনেটলি ভুলে যাবেন না। এবং মনে রাখবেন কিভাবে পিলি বা রিটেন বেসে স্টুডেন্টদেরকে রেফার করে। আসলে এত অল্প সময়ের মধ্যে এতটা গুছিয়ে নিয়ে আসা, এত স্বল্প সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করেছি, সেটা কতটুকু ভালো হলো জানি না। অনেক বকাঝকা হয়েছে বা অনেক কথাবার্তা হয়েছে, অনেক মন মেজাজ খারাপ হয়েছে আপনাদের, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, রেজাল্ট সবসময় দ্রুতই দিচ্ছে এখন, সো টেনশন নেই আর কি। হ্যাঁ, আর কয়েকটা মোমেন্ট আছে, এই বাকি সময়গুলো যদি আমরা একটু কষ্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই আহ ভালো করব। ভালো করার আশা তো রাখবেন। এবং এরই সাথে কি হয়ে গেল, বিদায় বন্ধু, বিদায়। হ্যাঁ, সো লম্বা একটা সময় আপনাদের সাথে ছিলাম, এবং হয়তোবা কথা প্রসঙ্গে অনেক বেশি কথা হয়ে গেছে। অনেক সময় অল্প কথা বলতে গিয়ে বেশি কথা বলে ফেলেছি। অনেক সময় কারো কারো মনে কষ্টও দিয়ে দিয়েছি। হ্যাঁ, হয়তোবা আহ ওইটুকু না বললেও চলতো, কিন্তু আসলে একটানা স্ট্রেস নিয়ে অনেক কিছু বলতে গেলে সেই সময় প্রয়োজনের তুলনা অনেক সময় বাড়তি কথা হয়ে যায়। সেই জন্য অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং, হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই খাস দিলে ক্ষমা করে দিবেন। আর আর যেটা হচ্ছে, আপনাদের সাথেও আমি আসলে কোনো কিছুই মনে রাখি না, ঠিক আছে। সো বেসিক্যালি কে কি অতি কথন বা বেশি কথন বলার কারণে বকা খাইছেন সেটা আমি কখনোই মনে রাখি না। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের কিন্তু আমার লিস্ট এই হিসাব অনুযায়ী অনেকের কাছে আমি কিন্তু আসলে সেকেন্ড ইনস্টলমেন্ট পাই। হ্যাঁ, সো ওই সেকেন্ড ইনস্টলমেন্টটা টাইমলি সময় মতো একসময় দিয়ে দিয়েন। আমি আসলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চেয়েও করি নাই, যারা পুরাতন স্টুডেন্ট ছিলেন আগে থেকেই
করছিলেন, হ্যাঁ। আমি ইচ্ছা করেই করি নাই, কারণ দেখলাম যে অনেকেই হয়তো এই সময়ের মধ্যে পেমেন্ট করতে পারবে না, ক্লাসটা বন্ধ হয়ে যাবে, সো তার প্রিপারেশনটা খারাপ হয়ে যাবে, ওদের কথা চিন্তা করে আমি আর চেঞ্জ করি নাই, আপনাদের উপর ছেড়ে দিয়েছি মোরাল অব্লিগেশনে। সো বাকিটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। সো অনেক শুভকামনা রইলো, দেখা হবে এই পথ, আহ, যেহেতু আছি এই আইনের জগতে, যেহেতু আছি, আপনারাও আইনের জগতে আসবেন। কারো হয়তো বা পরীক্ষা খারাপ হবে, কারো ভালো হবে, যেটাই হোক সেটাই মেনে নিয়ে সামনের পথ এগিয়ে যাবেন। কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয়ে যায়, যদি মনে হয় যে আবার মাহমুদ ভাই শরণাপন্ন হওয়ার দরকার, তাহলে হবেন, কথা হবে, দেখা হবে, আরো অনেক কিছুই হবে ইনশাল্লাহ ইন ফিউচারে। সো অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওকে। অবশ্যই সবসময়ের মতো একটা কথা বলি, সেটা হচ্ছে বাবা মাকে টেক কেয়ার করবেন, এটা সবসময়ের জন্যই করবেন। বাবা মা কতটুকু কি করেছে ওইটা না দেখে বাবা মার প্রতি সবসময় যত্নশীল থাকবেন, ভালো থাকবেন। সেই বাবা মার মধ্যে কিন্তু শ্বশুর শাশুড়ি ইনক্লুডেড আছে, তাদেরকেও টেক কেয়ার করবেন, ওকে। তো অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।